তো গাইজ, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, থিয়ান রেন ফাইনাল দেখতে আসা সব মানুষকে বন্দি করে ফেলেছিল, আর ইউহাও এবং তার সঙ্গীরা ওয়েস্টার্ন মাউন্টেন্সের জঙ্গলে আটকে পড়েছিল। তারপর এখন ইউহাও এবং তার সঙ্গী ওয়াংডং এসে পৌঁছায় ইন ইয়াং লাভ ভ্যালির সামনে। ইউহাও ইতিমধ্যেই ইন ইয়াং লাভ ভ্যালি সম্পর্কে জেনে গিয়েছিল, যার কারণে সে বেশ অবাক হয়েছিল। ওয়াংডং লাভ ভ্যালি সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ইউহাও জামায় যে টাংসানের পয়জন বুকে লাভ ভ্যালি সম্পর্কে শুধু কয়েকটা কথাই লেখা আছে। আইস অ্যান্ড ফায়ার ইন ইয়াং পন্ডের সাথে ইন ইয়াং লাভ ভ্যালি হল 3 গ্রেট ট্রেজার ল্যান্ডসের একটি। বলা হয়, যখন লাভ গডের পার্টনার তাকে বিশ্বাসঘাতকতা করেছিল এবং তিনি মর্টাল রিয়েলমে পড়ে গিয়েছিলেন, তখনই লাভ ভ্যালির সৃষ্টি হয়। লাভ গড মারা যাওয়ার আগে পুরো ভ্যালি জুড়ে রাগ আর বিষাদ ছড়িয়ে পড়েছিল। যদি কেউ লাভ ভ্যালির ভিতরে প্রবেশ করে, তাহলে এখান থেকে বের হওয়া ভীষণ কঠিন হয়ে যায়। হঠাৎ ভ্যালির মাঝখানে একটি ভর্টেক্স সক্রিয় হয়ে গেল। ইউহাও সবাইকে সতর্ক থাকতে বলল, কিন্তু তারা কিছু করার আগেই ভর্টেক্স সবাইকে নিজের ভেতরে টেনে নিল। অন্যদিকে সানমুন এম্পায়ারের রয়্যাল গার্ডস পুরো মিংডু সিটি জুড়ে নাকাবন্দি করে দিয়েছে, যার কারণে কেউই নিজেদের ঘর থেকে বের হতে পারছে না। গার্ডস পুরো সিটি জুড়ে ঘুরে ফাইনাল থেকে পালিয়ে যাওয়া মানুষদের খুঁজছিল। কিউ গার্ডসদের থেকে বাঁচতে একটি দোকানের ভিতরে লুকিয়ে পড়েছিল। হঠাৎ একটি চেয়ার মাটিতে পড়ে গেল। এক গার্ড ধীরে ধীরে কিউএর দিকে এগোতে লাগল। কিউ ভীষণ ভয় পেয়ে গেল। সে ভাবছিল, যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে। ঠিক তখন একটি বিড়াল গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। গার্ড বিড়ালটাকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। তার চলে যেতেই কিউ দোকান থেকে বের হয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু হাং তাকে দেখে ফেলেছিল। এদিকে ইউহাও এবং ওয়াংডং একটি রহস্যময় জায়গায় অজ্ঞান হয়ে পড়েছিল। কিছু সময় পরে ইউহাওয়ের জ্ঞান ফিরল এবং সে ওয়াংডংকেও জাগিয়ে তুলল। ইউহাও বলল, যদি আমি ভুল না হই, তাহলে আমরা সেই মিস্টিরিয়াস স্পেসের ভিতরে আছি যা লাভ গড তার মৃত্যুর আগে তৈরি করেছিলেন। মাস্টার ইলেকট্রোলাক্স আমাকে বলেছিলেন যে গডদের এমন শক্তি থাকে যার সাহায্যে তারা নিজেদের ডাইমেনশন তৈরি করতে পারে। আমাদের অন্য সঙ্গীরা হয়তো আলাদা আলাদা মিস্টিরিয়াস স্পেসে আছে। হঠাৎ একটি নারী কণ্ঠ শোনা গেল। সে বলল, যদি তোমরা এই জায়গা থেকে বের হতে চাও, তাহলে তোমাদের ফার্স্ট ট্রায়াল পার করতে হবে। যদি তোমরা ট্রায়াল পার করতে না পারো, তাহলে তোমাদের গভীরে নেমে আবার নতুন করে ট্রায়াল শুরু করতে হবে। তাদের সামনে হঠাৎ একটি ব্রিজ সক্রিয় হয়ে গেল। ওয়াংডং এবং ইউহাও উড়ে ব্রিজ পার হবার চেষ্টা করল, কিন্তু তারা উড়তে পারল না। ইউহাও বলল, গডের শক্তি আমাদের কল্পনারও বাইরে। আমাদের হেঁটেই ব্রিজ পার করতে হবে। আমরা এখানে বেশি সময় এক জায়গায় থাকতে পারব না। দুজন ধীরে ধীরে সামনে এগোতে লাগল। তারা যতই সামনে এগোতে লাগল, তাদের পেছনের ব্রিজ ততই ভেঙে পড়তে লাগল। ইউহাও বলল, যাই হোক, আমরা এখন আর পিছিয়ে যেতে পারি না। যেভাবেই হোক আমাদের এটা পার করতে হবে। ব্রিজের টুকরো নিচে পড়ার কোনো শব্দই শোনা যাচ্ছিল না। এর মানে এই খাঁজটা খুবই গভীর। যদি আমরা এখান থেকে পড়ে যাই, তাহলে বেঁচে থাকা অসম্ভব। দুজন সামনে এগিয়ে গেল। তাদের সামনে হঠাৎ ওয়াং চিউ উপস্থিত হল। একে অপরকে দেখে তিনজনেই অবাক হয়ে গেল। ওয়াংডং বলল, দুই দিকের পথই বন্ধ, তার মানে আমরা এখান থেকে বের হতে পারব না। ওয়াং চিউ বলল, একমাত্র একে অপরকে হারিয়েই আমরা এখান থেকে বের হতে পারি। তোমরা দুজন একসাথে আমার সাথে ফাইট করো। সে নিজের গোল্ডেন ড্র্যাগন স্ফিয়ার সক্রিয় করে নিল। ইউহাও বলল, কম্পিটিশনে ওয়াংডং তোমার সাথে ফাইট করেছিল, কিন্তু এবার আমি তোমার সাথে লড়ব। একজন সোল মাস্টার হিসাবে আমি তোমার সাথে কোনো প্রতারণা করব না। আমরা সমানভাবে লড়াই করব। ঠিক তখন ওয়াংডংয়ের সামনে একটি ইনভিজিবল ব্যারিয়ার তৈরি হয়ে গেল, যাতে সে তাদের ফাইটের মধ্যে ঢুকতে না পারে। ওয়াংচিউ ইউহাওকে বলল, আমি তোমাকে জেতার একটা সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই সুযোগ হারিয়ে ফেলেছ। সে ইউহাওয়ের ওপর আক্রমণ করতে এগিয়ে এলো। ইউহাও নিজের আই স্করপিয়ন দিয়ে তার উপর আক্রমণ করল, কিন্তু ওয়াংচিউ নিজের গোল্ডেন ড্র্যাগন প্রাইডের সাহায্যে সেই আক্রমণ দূরে সরিয়ে দিল। তারপর সেই গোল্ডেন ড্র্যাগন স্ফিয়ার দিয়ে ইউহাওয়ের ওপর আক্রমণ করতে লাগল। ইউহাও নিজের ব্যাটল স্কিল লাইট গডেসের সাহায্যে আক্রমণ এড়িয়ে তাকে দূরে ঠেলে দিল। ওয়াংচিউ মনে মনে ভাবল, যদিও ইউহাওয়ের একটা পা ঠিকমতো কাজ করছে না এবং সে এখনও পুরোপুরি সুস্থ নয়, তবুও সে আমার চেয়েও শক্তিশালী।
যদি সে পুরোপুরি সুস্থ থাকত তাহলে আমি তার সাথে লড়তেই পারতাম না। ইউহাও নিজের এমপ্রেস স্করপিয়ান আল্টিমেট আইস দিয়ে তার ওপর আক্রমণ করল। ওয়াংচিউ আক্রমণ এড়াতে দূরে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ইউহাও টেলিপোর্ট হয়ে তার পিছনে চলে গেল এবং তাকে নিজের এমপ্রেস ফর্মের মধ্যে আটকাতে লাগল। ওয়াংচিউ সেখান থেকে বের হয়ে আবার আক্রমণ করল, কিন্তু ইউহাও তাকে নিজের স্কাই ড্রিম ডোমেনের ভিতরে নিয়ে গেল। ওয়াংচিউয়ের মাথায় তীব্র ব্যথা শুরু হল। সে বুঝতেই পারছিল না যে সে কোথায় আছে। হঠাৎ তার চারপাশে অসংখ্য ক্লোন তৈরি হয়ে গেল। তখন ওয়াংচিউ বুঝতে পারল যে ইউহাও তার ওপর ডোমেইন টাইপ স্পিরিচুয়াল অ্যাটাক ব্যবহার করছে। সে সাথে সাথে নিজের গোল্ডেন পারসেপশন সক্রিয় করল। এতে করে সব ক্লোন ধ্বংস হয়ে গেল। সে ইউহাওয়ের ওপর আক্রমণ করতে এগিয়ে গেল, কিন্তু ইউহাও একটি বেবি ওয়ার্ম হয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর ইউহাও এবং ওয়াংচিউয়ের মধ্যে ডোমেইনের যুদ্ধ শুরু হয়ে গেল। দুজনের শক্তি প্রায় সমান হওয়ার কারণে কেউই কাউকে আঘাত করতে পারছিল না। শেষ পর্যন্ত ইউহাও নিজের স্কাই ড্রিম ডোমেইন ডিঅ্যাক্টিভেট করে হার মেনে নিল। ওয়াংচিউ এতে ভীষণ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তুমি হঠাৎ হার মানছ কেন? ইউহাও বলল, তোমার গোল্ডেন ড্রাগন পারসেপশন আর আমার স্কাই ড্রিম ডোমেন একে অপরকে হারাতে পারবে না, কিন্তু যদি আমরা এভাবেই ফাইট করতে থাকি তাহলে আমার সোল পাওয়ার দ্রুত শেষ হয়ে যাবে, কারণ আমার কাছে মাত্র 5টা সোল রিং আছে, তাই শেষ পর্যন্ত জিতবে তুমি। ওয়াংচিউ বলল, তুমি এখনও তোমার সব টেকনিক এবং স্কিল ব্যবহার করনি, আমি তোমাকে এত সহজে যেতে দেব না। ইউহা বলল, আইস অ্যান্ড ফায়ার ইন ইয়াং পন্ডে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। তোমার সাহায্যেই আমি ওয়াংডংকে বাঁচানোর জন্য মেডিসিন খুঁজে পেয়েছিলাম, তাই এর বদলে আমি তোমার সাথে ফাইট করব না। ওয়াংচিউ রাগে বলল, আমি তোমাকে সাহায্য করে কোনো উপকার করিনি, এখন এই সব বোকামি বন্ধ করো আর তোমার পুরো শক্তি দিয়ে আমার সাথে ফাইট করো। তখন ওয়াংডং বলল, তোমার আর ভাবার দরকার নেই, তুমি ইউহাওকে হারিয়ে দিয়েছ এবং তুমি ট্রায়াল পার করে ফেলেছ। ইউহাও ওয়াংডংকে জিজ্ঞেস করল, তুমি কি আমার সাথে এই খাদে ঝাঁপ দিতে প্রস্তুত? ওয়াংডং হাসি মুখে তার সাথে যেতে রাজি হয়ে গেল। হঠাৎ ব্রিজ ভেঙে পড়ল এবং তারা দুজন খাদের ভিতরে পড়ে গেল, আর ওয়াংচিউ দ্বিতীয় ট্রায়ালে চলে গেল। অন্যদিকে রয়্যাল গার্ডস টিয়ান রেনকে জানায় যে আমরা কম্পিটিশনে অংশ নেওয়ার সব সেক্ট এবং একাডেমির মেম্বার্সদের ধরে বন্দি করে ফেলেছি, এখন আমাদের আর কোনো কিছুর চিন্তা করার দরকার নেই। টিয়ান রেন পুরো কন্টিনেন্ট জুড়ে খবর ছড়িয়ে দিতে বলে। জুজি জানায়, যখনই সব সেক্ট এবং একাডেমি জানতে পারবে যে তাদের সঙ্গীরা বিপদে আছে, তখন তারা অবশ্যই তাদের বাঁচাতে এখানে আসবে। আমরা তাদের ভাদে ফেলে খুব সহজেই হারিয়ে দেব। টিয়ান রেন এল্ডার জিংয়ের কাছে হিউম্যানয়েড সোল টুলের রিসার্চ সম্পর্কে জানতে চায়। এল্ডার জিং জানায় যে আমরা হিউম্যানয়েড সোল টুলের প্রোটোটাইপের ওপর এক্সপেরিমেন্টস করছি এবং খুব শিগগিরই আরও হিউম্যানয়েড সোল টুল তৈরি করা শুরু হবে। টিয়ান রেন বলে যে বিস্ফোরণের কারণে মিংদু সিটির 1/3 অংশ ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে আমাদের মিলিটারি বেসও ছিল। এত বড় ক্ষতির কারণে সবকিছু স্বাভাবিক হতে প্রায় 1 মাস সময় লাগবে। এই সময়ের মধ্যেই তোমাকে হিউম্যানয়েড সোল টুল ব্যাপক পরিমাণে তৈরি করা শুরু করতে হবে। মনে রেখো, এবার যেন কোনো ভুল না হয়, না হলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। জুজি এল্ডার জিংকে বলে যে আন্ডারগ্রাউন্ড সোল টুল কম্পিটিশনে একজন সোল টুল মাস্টার হিউম্যানয়েড সোল টুল তৈরি করেছিল। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই ব্যক্তি প্রথম হিউম্যান সোল টুলের প্রোটোটাইপ চুরি করেছিল। সে নকল পরিচয় নিয়ে কম্পিটিশনে অংশ নিয়েছিল, যার কারণে আমি তাকে চিনতে পারিনি। টিয়ান রেন হালকা হাসতে শুরু করে। এল্ডার জিং জিজ্ঞেস করে, তাহলে কি আপনি সেই সোল টুল মাস্টার সম্পর্কে জানেন যে হিউম্যানয়েড সোল টুল তৈরি করেছে? টিয়ান রেন জানায় যে একসময় সেই ব্যক্তি মিংদে হলে পড়াশুনো করত এবং মিংদু সিটিতে হওয়া বিস্ফোরণের পেছনেও তারই হাত আছে। তার মার্শিয়াল ওল হল স্পিরিচুয়াল আইজ। এল্ডার জিং বুঝে যায় যে টিয়ান রেন আসলে ইউহাওয়ের কথাই বলছে। অন্যদিকে ফার্স্ট ট্রায়াল পার করতে না পারার কারণে ইউহাও এবং ওয়াংডং ডেপথ ট্রায়ালে পৌঁছে যায়। তারা দুজন হোয়াইট টাইগার ডিউক ডাইহাওয়ের আর্মির সাথে মিলিটারি ক্যাম্পের দিকে যাচ্ছিল। ডাইহাওকে নিজের চোখের সামনে দেখে ইউহাও ভীষণ রাগে ফেটে পড়ে। একটি নারী ইউহাও এবং ওয়াংডংকে বলে যে ডেপথ ট্রায়াল রেস্কিউতে তোমাদের হোয়াইট টাইগার ডিউকের সাথে মিলিত হয়ে মিলিটারি ক্যাম্প পরীক্ষা করতে হবে। ঠিক সেই সময় সানমুন এম্পায়ার তোমাদের উপর আক্রমণ করবে। তোমাদের যে কোনো মূল্যে হোয়াইট টাইগার ডিউককে বাঁচিয়ে এখান থেকে বের হতে হবে। যদি তোমরা ট্রায়াল পার করতে না পারো তাহলে মারা যাবে।
এটা শুনে ইউহাও প্রচণ্ড রেগে যায়, কারণ যে ব্যক্তির কারণে তার মম এত কষ্ট পেয়েছিল এবং শেষ পর্যন্ত মারা গিয়েছিল, আজ সেই মানুষটাকেই তাকে বাঁচাতে হবে। সেই নারী আরও জানায় যে এই মুহূর্তে আমরা মিংদৌ মাউন্টেন রেঞ্জে আছি। এই জায়গাটি স্টারলো এম্পায়ার এবং সানমুন এম্পায়ারের মাঝখানে অবস্থিত। এখান থেকে বেঁচে বের হওয়া খুবই কঠিন হবে। ইউহাও ডংডংকে বিপদের মধ্যে ফেলতে চায় না, তাই সে ডাইহাওয়ের কথা ভুলে গিয়ে নিজের মেন্টাল ডিটেকশন স্কিল ব্যবহার করে আশেপাশে খোঁজ নিতে শুরু করে। আকাশে সে সানমুন এম্পায়ারের স্যাটেলাইটস দেখতে পায়। তারা ডাইহাও এবং তার আর্মির ওপর নজর রাখছিল। ইউহাও অনুভব করে যে মাউন্টেন রেঞ্জের অন্য পাশে কোনো শক্তিশালী ব্যক্তি তাদের জন্য অপেক্ষা করছে, তাই সে ডাইহাওকে সামনে এগোতে বাধা দেওয়ার পরিকল্পনা করে। এদিকে হুয়োবিন এবং জুলুও ডেপথ ট্রায়ালের মধ্যে ছিল। ইউহাও তাদের বলে, তোমরা দুজনও আমাদের মতো লাভ ভ্যালির ডেপথ ট্রায়ালে আটকে পড়েছ। তোমরা জানো যে ট্রায়াল পার করার জন্য আমাদের ডাইহাওকে বাঁচাতে হবে, আর এতে আমাদের তোমাদের সাহায্য দরকার। হুয়োবিন ইউহাওয়ের কথার কোনো উত্তর দেয় না। তখন ইউহাও বলে, তুমি কি সত্যিই মনে করো যে আমি সেই মানুষটাকে বাঁচাতে চাই যার কারণে আমার মামের মৃত্যু হয়েছে? আমি শুধু ডেপথ ট্রায়াল পার করার জন্যই এটা করছি। তখন হুয়োবিন ইউহাওয়ের কথা মেনে নেয়। ইউহাও নিজের মেন্টাল ডিটেকশন স্কিল ব্যবহার করে তাদের সানমুন এম্পায়ারের স্যাটেলাইটস দেখায়। এটা দেখে হুয়োবিন খুব অবাক হয়ে যায়। ইউহাও মেন্টাল ডিটেকশন স্কিল ব্যবহার করে ডাইহাওয়ের মনোযোগ নিজের দিকে টেনে নেয়। ডাইহাও রেগে গিয়ে তাকে সামনে আসতে বলে। ইউহাও জানায় যে আমি একজন স্পিরিচুয়াল টাইপ সোল মাস্টার। আমাদের ওপরে আকাশে কিছু স্যাটেলাইটস রয়েছে। যদি আমরা সাবধান না হই তাহলে সানমুন এম্পায়ারের বর্ডারের কাছে পৌঁছানোর সাথে সাথেই বিপদে পড়ব। এরপর ডাইহাও ইউহাওয়ের ডিটেকশন স্কিলের সাথে যুক্ত হয়ে যায়। আকাশে স্যাটেলাইটস দেখে সে বুঝতে পারে যে সানমুন এম্পায়ার তাকে হত্যা করার পরিকল্পনা করছে, তাই সে নিজের সঙ্গীদের নিয়ে আর্মি ক্যাম্পের দিকে যেতে শুরু করে। ঠিক তখন মাউন্টেন রেঞ্জের অন্য পাশ থেকে কেউ তাদের ওপর আক্রমণ করে, কিন্তু হোয়াইট টাইগার আর্মি ক্যাম্পে লাগানো সোল ব্লাস্ট ক্যানন দিয়ে সব আক্রমণ ব্যর্থ করে দেয়। তারপর আমরা দেখি যে হোয়াইট টাইগার আর্মি ক্যাম্পের সোল ক্যানন অ্যাক্টিভেট হয়ে সানমুন এম্পায়ারের আক্রমণ থামানোর চেষ্টা করছে, কিন্তু সানমুন এম্পায়ারের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে যাওয়ার পরেও সেটি আক্রমণ চালিয়ে যায়। ইউহাও বুঝতে পারে যে এইভাবে চলতে থাকলে তারা কেউই জীবিত থাকতে পারবে না। ঠিক তখনই ডাইহাও আর্মির সামনে এসে সবাইকে হোয়াইট টাইগার প্রোটেক্টিভ শিল্ডের ভেতরে নিয়ে নেয়। সবাই সেই শিল্ডের আড়ালে আর্মি ক্যাম্পের দিকে এগোতে শুরু করে। ইউহাও এতে ভীষণ অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, আমি আশা করিনি যে ডায়াও শুধু নিজের সৈনিকদের বাঁচানোর জন্য এত বড় একটি শিল্ড তৈরি করবে। কিন্তু লাগাতার আক্রমণের কারণে আর্মি ক্যাম্প পর্যন্ত যাওয়ার রাস্তা ভেঙে পড়ে যায়। জ্যাং বিয়াও ডাইহাওকে সামনে এগিয়ে যেতে বলে, কিন্তু সে তা মানা করে দেয়। সে বলে, তোমরা আমার সেনা এবং আমার সাথী, আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে পারি না। তোমরা সৈনিকদের নিয়ে ফ্লাইং সোল টুলসের সাহায্যে সামনে এগিয়ে যাও। সৈনিকরা ফ্লাইং সোল টুলস অ্যাক্টিভেট করে উঠতে শুরু করে। ঠিক তখনই পাহাড়ে বসানো সোল বম্ব অ্যাক্টিভেট হয়ে বিস্ফোরিত হয়, যার ফলে পাহাড়ের পাথরগুলো সৈনিকদের উপর ভেঙে পড়তে শুরু করে। কিন্তু ডাইহাও প্রোটেক্টিভ শিল্ড তৈরি করে তাদের বাঁচিয়ে ফেলে। বিয়াও তাকে বলে, পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে, আপনাকে আমাদের চিন্তা করার দরকার নেই, আপনি এখান থেকে চলে যান। হাওবিন এবং বাকি সব সৈনিকও ডাইহাওকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ডাইহাও নিজের সেনাকে ছেড়ে কোথাও যায় না। সানমুন এম্পায়ারের দিক থেকে আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে, যার ফলে ডাইয়াও প্রচণ্ড কষ্ট পেতে থাকে। তবুও সে প্রোটেক্টিভ শিল্ড সরায় না। তখন ওয়াংটং ইউহাওকে বলে, আমাদের সৈনিকদের সাহায্য করতে হবে, না হলে তারা বাঁচবে না। সে বাটারফ্লাই ফেদার তৈরি করে তাদের সাহায্য করতে এগিয়ে যায়। ইউহাও ভাবতে থাকে, আমি বুঝতে পারছি না এখন আমাকে কি করা উচিত। আমাকে তার সাহায্য করা উচিত। ঠিক তখনই সোল মিসাইল ডাইয়াওয়ের দিকে ধেয়ে আসে, কিন্তু বিয়াও সেগুলো ধ্বংস করে দেয়। ডাইয়াওকে বাঁচাতে গিয়ে বিয়াও একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সে সৈনিকদের বলে, তোমরা সবাই নিজের চোখে দেখেছ, জেনারেলের জীবন বিপদে আছে, তবুও তিনি আমাদের ছেড়ে যাননি। আমরা জানি তিনি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের একা ছেড়ে যাবেন না। যদি তিনি চাইতেন তবে সহজেই এই বিপদ থেকে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। যদি তিনি আমাদের সাহায্য করতে থাকেন তবে তার জীবন আরও বিপদে পড়বে। আমি তোমাদের জোর করছি না, কিন্তু জেনারেলকে বাঁচানোর জন্য আমাদের এটা করতেই হবে। এই কথা বলেই সে খাদে ঝাঁপিয়ে পড়ে। একে একে সব সৈনিক তাদের ফ্লাইং সোল টুলস বন্ধ করে সেই খাদে ঝাঁপ দিতে শুরু করে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। ইউহাও বিস্ময়ে ভীষ্ট হয়ে পড়ে।
সে ডাই ইয়াওকে সানমুন এম্পায়ার নিডল দিয়ে নিজে ভুটংদের সঙ্গে সৈনিকদের বাঁচাতে চলে যায়। ভুটংদের সঙ্গে মিলিত হয়ে সে অনেক সৈনিককে খাদে পড়ে মারা যাওয়া থেকে বাঁচিয়ে ফেলে। সে বিয়াওকেও মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। সানমুন এম্পায়ার নিডল ছিল একটি 9 লেভেল সোল টুল। ডাই হাও এটা দেখে অত্যন্ত বিস্মিত হয়ে যায়। সে এম্পায়ার নিডল অ্যাক্টিভেট করে আশেপাশের জায়গা স্ক্যান করতে শুরু করে। সে বলে, আসলে কে আমার আর্মির ওপর লুকিয়ে আক্রমণ করছে? যদি সাহস থাকে তবে সামনে এসে আমার সঙ্গে লড়াই করো। হোলি স্পিরিট চার্চের 8 এল্ডার হু ফ্যাং এবং তার সঙ্গীরা লুকিয়ে হোয়াইট টাইগার আর্মির ওপর আক্রমণ করছিল। কিন্তু এম্পায়ার নিডেলের ডিভাইন লাইট দেখে তাদের হুশ উড়ে যায়। ওয়েইফেং বলে, এই আলো সানমুন এম্পিরিয়াল নিডেলের। এমনকি ড্র্যাগন গড ডুয়োলোকেও এই সোল টুল দিয়ে আহত করা সম্ভব। কিন্তু এই সোল টুল হোয়াইট টাইগার ডিউকের কাছে কিভাবে এলো? নাকি স্টার স্কাই ডুয়োলো ইয়েলিং সানমুন এম্পায়ারকে বিশ্বাসঘাতকতা করছে? তিয়ান বলে, এটা সম্ভব নয়। আমার মনে হয় কোনো শক্তিশালী সোল মাস্টার দায়াওকে সাহায্য করছে। তখন হুফেং বলে, যাই হোক, এই মুহূর্তে আমরা দায়াওকে হত্যা করতে পারবো না। ভালো হবে যদি আমরা আপাতত ফিরে গিয়ে আবার পুরো পরিকল্পনা করি। এই কথা বলে সে জংলি ব্রাদার্সদের নিয়ে সেখান থেকে চলে যায়। ইউহাও এবং ওয়াংটং খুব বেশি সৈনিককে জীবিত বাঁচাতে পারেনি। ইউহাও মনে মনে ভাবতে থাকে, যদিও আমরা সৈনিক নই, তবুও আমরা সবাই একই যুদ্ধা লড়ছি। আজ আমি বুঝতে পারলাম, যদি কঠিন সময়ে একজন নেতা তার সৈনিকদের একা না ছাড়ে, তবে সেই সৈনিকরা তার জন্য নিজের জীবন দিতেও পিছোপা হবে না। হোয়াইট টাইগার ডিউক সত্যি স্টারলো এম্পায়ারের একজন প্রকৃত যোদ্ধা। নিজের সাথী সৈনিকদের মৃতদেহ দেখে দায়াওর চোখে জল এসে যায়। ঠিক তখনই একটি লাভ গডেস সেখানে এসে বলে, শত্রুরা হার মেনে পিছিয়ে গেছে, বিপদ কেটে গেছে, তুমি ডেপথ ট্রায়াল পার করে ফেলেছ। তোমার হৃদয় খুবই ভালো, আর তুমি তোমার বন্ধুদের সাহায্য করেছ। এর বিনিময়ে আমি এদের সবাইকে আবার জীবিত করে দেব। লাভ গডেস তার ম্যাজিক ব্যবহার করে সব সৈনিককে আবার জীবিত করে তোলে। এতে সবাই খুবই খুশি হয়ে যায়। দায়াও মনে মনে ভাবতে থাকে, আসলে কে সেই ব্যক্তি যে আমাদের এত বড় বিপদ থেকে বাঁচিয়েছে? তখন লাভ গডেস ইউহাওকে বলে, ইয়াং লাভ ভ্যালির 3rd ট্রায়াল খুব শিগগিরই শুরু হতে চলেছে। যদি তুমি এই ট্রায়াল পার করতে পারো, তাহলে তুমি শুধু তোমার বন্ধুর সাথে এখান থেকে বের হতে পারবে না, বরং আমার পক্ষ থেকে একটি উপহারও পাবে। 3rd ট্রায়াল শুরু হওয়ার আগেই ইউহাও এবং ওয়াংটং একে অপরের থেকে আলাদা হয়ে যায়। অন্যদিকে সানশি এবং জিয়াং নান্নানো ট্রায়ালের ভেতরে ছিল। অতীতে সানশি নিজের স্বয়নভু এনশিয়েন্ট ব্লাড লাইন জাগানোর জন্যে জিয়াং নান্নানের মার্শাল সোল উৎসর্গ করতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে তা করেনি, বরং রিচুয়াল ছেড়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। একজন এল্ডার জিয়াং নান্নানকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। জিয়াং নান্নান বলে, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, যদি আমি তোমাকে সাহায্য করি তাহলে তুমি আমার মামের জীবন বাঁচাবে। আমার খুব দরকার সোয়ানবো ডিভাইন পেল। এল্ডার তখন বলে, যদি তুমি ইয়াং মাস্টারের কাজে লাগতে তাহলে সহজেই তার গার্ডিয়ান সোল জাগিয়ে তুলতে পারতে, কিন্তু তুমি তার কোনো কাজে লাগতে পারোনি, তাহলে শেষে তোমাকে সোয়ানবো ডিভাইন পিল কিভাবে দেব? এই কথা শুনে জিয়াং নান্নান ভীষণ কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে ম্যানশন থেকে দৌড়ে বেরিয়ে যায়। তারপর জিয়াং নান্নানের বর্তমান রূপ সেখানে এসে পৌঁছায়। সে ম্যানশনের ভেতরে ঢুকে পড়ে। তখন এল্ডার সানশিকে বোঝানোর চেষ্টা করছিল যে তার গার্ডিয়ান সোল জাগানোর জন্য অন্য কারোর মার্শিয়াল সোল উৎসর্গ করা কতটা জরুরি। সে বলে, শ্রানভু হল ব্ল্যাক টার্টল এবং ফ্লাইং স্নেকের একটি কম্বিনেশন। ব্ল্যাক টার্টলকে শুধুমাত্র স্যাক্রিফাইস রিচুয়ালের মাধ্যমেই জাগানো সম্ভব। এতে শ্রানভুয়ের অ্যানশিয়েন্ট ব্লাড লাইন তোমার শরীরে প্রবেশ করবে। সানশি জিজ্ঞেস করে, এটা কেমন ধরনের রিচুয়াল যেটা অন্য মানুষকে কষ্ট দেয়? যদি কারোর মার্শিয়াল সোল তার শরীর থেকে আলাদা করে নেওয়া হয়, তাহলে সে অ্যাবলিশ হয়ে যেতে পারে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। শেষ পর্যন্ত আমি কিভাবে শুধু নিজের লাভের জন্য অন্যের জীবন নিতে পারি? আমি এতটা স্বার্থপর নই যে কাউকে মেরে ফেলব। এল্ডার বলে, যে ব্যক্তি উৎসর্গ দিচ্ছে সে নিজের ইচ্ছাতেই করছে, আমরা তাকে জোর করিনি। তার অবস্থার জন্য আপনাকে নিজেকে দায়ী ভাবার দরকার নেই। সানশি এখন বলে, আমার এসব করার কোনো দরকার নেই। যদি আবার আমাকে অজ্ঞান করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে জীবিত ছাড়ব না। যদি আমি নিজের শক্তিতে সোয়ানভু ব্লাড লাইন জাগাতে না পারি, তাহলে সোয়ানভু গার্ডিয়ান সোল পাওয়ার যোগ্য নই। আর তোমাদের চিন্তা করার দরকার নেই, আমি নিজেই পুরো পরিবারকে সত্য জানিয়ে দেব। তোমরা সবাই সেই মেয়েটার যত্ন নেবে, আর মনে রেখো তোমাদের তাকে সোয়ানভু ডিভাইন পিল দিতেই হবে। এই সব কথা শুনে জিয়াং নান্নান সত্যটা জানতে পারে। এত বছর ধরে সে ভাবছিল যে সানশি নিজের স্বার্থের জন্য তাকে ব্যবহার করেছিল। এই কারণেই জিয়াং নান্নান সানশিকে ঘৃণা করত।
কিন্তু সত্য জানার পর তার আবার সানশির উপর বিশ্বাস ফিরে আসে। সানশি নিজে জিয়াংনান্নানের মমের কাছে গিয়ে তাকে জুয়ানভু ডিভাইন পিল দেয়। এটা দেখে জিয়াংনান্নান কেঁদে ফেলে। সে বলে, আমি এতদিন তোমাকে ভুল বুঝে এসেছি, কিন্তু তুমি কখনোই কিছু ভুল করনি। ঠিক তখনই সানশির বর্তমান রূপ সেখানে এসে যায়। সে বলে, যদি লাভ গডেসের নিয়তি না থাকতো তাহলে আমরা দুজন কখনোই আবার দেখা করতাম না, আর আমি তোমাকে সাহায্যও করতে পারতাম না। আমার ভুল শুধু এতটাই, যদি আমি সময় মতো তোমাকে সাহায্য করতাম তাহলে হয়তো আজ তোমার মাম বেঁচে থাকতেন। জিয়াংনান্নান বলে, মামের মৃত্যুর আগেই ডাক্তার আমাকে জানিয়ে দিয়েছিল যে তাকে আর বাঁচানো সম্ভব নয়, কিন্তু আমি এত সহজে মামকে মরতে দিতে পারিনি। তাই আমি জুয়ানভু ডিভাইন পিল ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ডিভাইন পিল দেওয়ার পরেও মাম বেঁচে থাকতে পারেনি। সানশি বলে, আমি তোমার কষ্ট বুঝতে পারি, তখন আমি তোমাকে সাহায্য করতে পারিনি, কিন্তু আজ তুমি আমাকে যা করতে বলবে আমি খুশি মনে তা করব। জিয়াংনান্নান বলে, আমি চাই তুমি আমার সঙ্গে চলো, যাতে মামকে শেষবারের মতো দেখা যায়। আমি নিশ্চিত তোমাকে দেখে মাম খুশি হবে। সানশি তার মামের সাথে দেখা করতে যায়। নিজের মামের অবস্থা দেখে জিয়াংনান্নান কাঁদতে শুরু করে। মাম বলে, তোমার দুঃখ করার দরকার নেই, তোমাকে শক্ত থাকতে হবে এবং নিজেকে সামলাতে হবে। তুমি ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমতী। আমি আশা করি আমার চলে যাওয়ার পরেও তুমি এমনই থাকবে এবং নিজেকে ভালোবাসতে শিখবে। কাঁদতে কাঁদতে জিয়াংনান্নান বলে, আপনাকে চিন্তা করার দরকার নেই। ভবিষ্যতে আমি খুব ভালো বন্ধু এবং শিক্ষক পাব, যারা আমার যত্ন নেবে। তাদের সাথে আমি খুব সুখে থাকব। এখন আমি আর একা নই, এমন একজন আছে যে আমাকে ভালোবাসে। এই সব কিছুর সাথে আপনি সবসময় আমার হৃদয়ে থাকবেন। আমি আপনাকে কখনো ভুলব না। মম তখন সানশিকে কাছে ডেকে জিয়াংনান্নানের হাত তার হাতে তুলে দেয়। এর মানে ছিল, আমার চলে যাওয়ার পর এখন তোমাকেই জিয়াংনান্নানের যত্ন নিতে হবে। এতে সানশি এবং জিয়াংনান্নান দুজনেই একটু লজ্জা পায়, কিন্তু তাদের খুব ভালোও লাগে। মম জিয়াংনান্নানকে বলে, আমি খুব ভাগ্যবতী যে তোমার মতো একটি মেয়ে পেয়েছি। আমি আশা করি তুমি এভাবেই সুখে থেকে তোমার জীবন কাটাবে। হঠাৎ করেই ট্রায়াল শেষ হয়ে যায়। সানশি জিয়াংনান্নানকে বলে, যেদিন আমি প্রথম তোমাকে দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে পছন্দ করতে শুরু করি। আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। আমি তোমাকে সব বিপদ আর কষ্ট থেকে দূরে রাখব এবং তোমার চোখে কোনোদিন অশ্রু আসতে দেব না, এমনকি এর জন্য যদি আমাকে নিজের জীবনও দিতে হয়। জিয়াংনান্নান তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। তখন লাভ গডেস বলে, জিয়াংনান্নান, তুমি তোমার অতীতকে গ্রহণ করে তোমার ভবিষ্যৎকে বদলে দিয়েছ, তাই তোমার সোল পাওয়ার এখন 60 লেভেলে পৌঁছে যাবে। সানশি, তুমি কখনো কাউকে প্রতারণা করনি। যাদের তুমি ভালোবাসো তারা তোমার জন্য বিশেষ, তাই আমি তোমাকে একটি উপহার দিচ্ছি। যদি তুমি তোমার সব ভুল স্বীকার করে নাও, তাহলে তোমার গার্ডিয়ান সোল জাগানোর জন্য আর কাউকে উৎসর্গ করতে হবে না। তবে এটা কাজ করবে কিনা তা পুরোপুরি তোমার উপর নির্ভর করছে। এরপর ইউহাও একটি সৈকতে এসে পৌঁছায়। সমুদ্রের ধারে সে টেনশন অনুভব করে। তারপর আমরা এখন তানসেনকে দেখি। সে ইউকে বলে যে তুমি নিশ্চয়ই এখন ভাবছ থার্ড ট্রায়ালে তোমাকে কি করতে হবে। ইউ এটা শুনে বেশ অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কি আমার মনের কথা জানতে পারো? তানসেন বলে, মানুষের হৃদয় খুবই জটিল জিনিস, এমনকি তুমি নিজেও নিজের হৃদয়কে পুরোপুরি বুঝতে পারো না। ইউ জিজ্ঞেস করে, যদি হৃদয়কে বোঝা এত কঠিন হয় তাহলে লাভ গডেস সিনিয়াং কেন লাভ ভ্যালিতে এই ট্রায়াল রেখে গিয়েছিল? তানসেন বলে, গভীর ভালোবাসা সবসময় সীমাহীন ঘৃণার জন্ম দেয়। সেই ঘৃণাই লাভ গডেসকে এসব করতে বাধ্য করেছিল এবং সে খারাপ চিন্তার বশে চলে গিয়েছিল। এই কারণেই সেই ট্রায়াল তৈরি করেছিল, সবাইয়ের হৃদয় দেখার জন্য, কারণ সব জীবের ফিলিংসই লাভ গডেসকে এই বিপদ থেকে বের করতে সাহায্য করতে পারে। তাই আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যখন তুমি তোমার ফাদারের কাছ থেকে প্রতিশোধ নেবে তখন আসলে তুমি কি পাবে? ইউ এর মনে দায়ার কথা ভেসে ওঠে, কিন্তু সে তানসেনের কথার কোনো উত্তর দিতে পারে না। তখন তানসেন তাকে একটি ইলিউশন দেখায়, যেখানে ইউ এর শরীর একেবারে ঠিক হয়ে গিয়েছিল। তানসেন বলে, তুমি তো সবসময় এই পাওয়ারেরই খোঁজ করছিলে। আমি তোমার শরীরকে ঠিক করে তোমাকে আগের মতো বানিয়ে দিতে পারি।
আবার চাইলে তোমাকে এমন এক দুর্বল অসহায় মানুষেও পরিণত করতে পারি যে নিজের সুরক্ষাও করতে পারবে না। আমি শুধু তোমাকে এটা বোঝাতে চাই, যদি অসীম শক্তির মানুষরা কিছু না ভেবে শুধু রাগের বশে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে, তাহলে এই কন্টিনেন্টের কি হবে? যে ব্যক্তি নিজের হৃদয় আর মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে এত ভয়ঙ্কর শক্তিকে কিভাবে সামলাবে? সে আরও বলে, তুমি আর তোমার কিছু বন্ধু এখনও নিজেদের অতীতে আটকে আছো, আর কেউ কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছো। যতক্ষণ না তোমরা নিজেদের প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ, ততক্ষণ তোমাদের মধ্যে কেউই এই লাভ ভ্যালি ছেড়ে যেতে পারবে না। তারপর সেই ইউকে আরেকটা ভিশন দেখায়, যেখানে ট্যাঙ্গিয়া ডার্ক ব্লু সিলভার গ্রাসের মাঝখানে আটকে পড়েছিল। বেবেই তাকে বাঁচাতে সেখানে আসে, কিন্তু ডার্ক ব্লু গ্রাসের আক্রমণে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তবুও সে হার মানে না এবং ট্যাঙ্গিয়াকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। সে বলে, তোমার চিন্তা করার দরকার নেই, আমি এখানে এসে গেছি, এখন আমি তোমার কিছুই হতে দেব না, আমি তোমাকে নিরাপদে এখান থেকে বের করে নিয়ে যাব। সে ট্যাঙ্গিয়ার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ডার্ক ব্লু গ্রাস তার উপর আক্রমণ করে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। বেবি মারাত্মকভাবে আহত হয়ে যায় এবং তার শরীর থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। তবুও সে ট্যাঙ্গিয়াকে একা ছেড়ে দেয় না। সে বলে, আজ যদি আমার প্রাণও চলে যায়, তবুও আমি তোমাকে একা রেখে যাব না। লাভ গডেস এটা দেখে খুব খুশি হয়। সে বেবিকে একটি প্ল্যান্ট দেখিয়ে বলে, তুমি তোমার ভালোবাসার জন্য নিজের প্রাণের পরোয়া করনি, তোমাকে এই প্ল্যান্টটা মনে রাখতে হবে। এর সাহায্যে তুমি তোমার ভালোবাসাকে বাঁচাতে পারবে। এটাকে তুমি একটা উপহার হিসেবেও দেখতে পারো। অন্যদিকে কেথও তার ট্রায়ালের মধ্যে ছিল। সে নিজের অতীতে পৌঁছে যায়, যেখানে তিয়েন রেন সানমুন এম্পায়ারের সিংহাসন দখল করার জন্য তার সৎ ভাইবোনদের হত্যা করানো শুরু করেছিল। কেথোর মম তাকে একটি বক্সের ভিতরে লুকিয়ে দেয়, কিন্তু গার্ডস অন্য লোকদের সাথে তার মমকেও ধরে ফেলে। তিয়েন রেন কেথোকে তার আসল নাম সুয়ে বলে ডেকে বাইরে আসতে বলে, কিন্তু কেথো তার সামনে আসে না। এসব দেখে কেথো প্রচণ্ড রেগে যায়। সে বলে, এগুলো আসল নয়, এটা লাভ গডেসের ট্রায়াল। এখন আমি আগের সেই সুয়ে আর নেই। লাভ গডেস বলে, হয়তো এটা ট্রায়াল, কিন্তু যখন তুমি এই মুহূর্তটা দেখবে, তখন ঠিক সেই দিনের মতোই কষ্ট অনুভব করবে। কেথো বক্সের ভিতর থেকে তার মম আর গার্ডসের দিকে তাকিয়ে থাকে। গার্ডস বাকি লোকদের মেরে ফেলে। তিয়েন রেন তার মমের কাছে কেথোর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মম তাকে কিছুই বলে না। তখন তিয়েন রেন তাকে মারতে শুরু করে। ভয়ে কেথো বক্স থেকে বের হয়ে আসে, কিন্তু তবুও টিয়েন রেন তার মমকে হত্যা করে ফেলে। সে বলে, সানমুন এম্পায়ারের সুন্দর প্রিন্সের অবস্থা এমন হয়ে গেছে। আশ্চর্যের কিছু নেই যে আমার গার্ডস এতদিন তোমাকে খুঁজে পায়নি। এটা শুনেই কেথো ভীষণ রেগে যায়। সে বলে, এই সব কিছুর পেছনে তুমি ছিলে, তুমি আমার মা আর ফাদারকে মেরেছ, আজ তোমাকে মেরে আমি আমার প্রতিশোধ পূরণ করব। সে তার সোল টুলসের সাহায্যে গার্ডসদের মেরে ফেলে, তারপর সোল ক্যানন দিয়ে টিয়ান রেনের ওপর আক্রমণ করে। কিন্তু টিয়ান রেন তার পার্পল ইম্পারার ডিস্ট্রাকশন ড্র্যাগন অ্যাক্টিভেট করে ফেলে। ইম্পারার ডিস্ট্রাকশন ড্র্যাগন সোল ক্যাননের সব আক্রমণ অ্যাবজর্ব করে কেথোর ওপর পাল্টা আক্রমণ করে। কেথো তার 6th লেভেল ললিপপ ব্যবহার করে সে আক্রমণগুলো থেকে বেঁচে যায়। তারপর সে ফ্লাইং সোল টুলের সাহায্যে টিয়ান রেনের ওপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু টিয়ান রেন তার সব আক্রমণই ব্যর্থ করে দেয়। তারপর সে ইম্পারার ডিস্ট্রাকশন ড্র্যাগন দিয়ে শক্তিশালী আক্রমণ চালায়। কেথো সোল ডিফেন্স শিল্ড ব্যবহার করে সেই আক্রমণ ঠেকিয়ে দেয়, কিন্তু আক্রমণটা এতটাই শক্তিশালী ছিল যে তার শিল্ড টুকরো টুকরো হয়ে যায়। তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, সেই কারণে সে মাটিতে পড়ে যায়। টিয়ান রেন তার সুপ্রিম সোর্ড দিয়ে তার গলা কাটতে শুরু করে, কিন্তু কেথো হাত বাড়িয়ে তার সোর্ড ধরে ফেলে। সে বলে, এই শক্তি নিয়ে তুমি আমার মোকাবিলা করতে পারবে না। পুরো সানমুন এম্পায়ার এখন আমার নিয়ন্ত্রণে, আর তোমার তো কোনো বাড়ি পরিবারই নেই। শ্রেক একাডেমির প্রোটেকশন ছাড়া তুমি বেঁচেও থাকতে পারবে না। এমনকি তোমার কাছে এমন কোনো সোল টুলও নেই যার সাহায্যে তুমি নিজেকে রক্ষা করে গর্ব অনুভব করতে পারো। কেননা আমি তোমাকে মেরে তোমার পরিবারদের কাছে পাঠিয়ে দিই। সে তার সোর্ড কেথোর কাঁধে ঢুকিয়ে দিতে শুরু করে, কিন্তু ঠিক তখনই জিও সেখানে এসে পৌঁছে যায়। সে বলে, আমি থাকতে তুমি কেথোকে আঘাত করতে পারবে না। কেথো তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জিও তাকে একা ছেড়ে যায় না। সে বলে, যখন থেকেই আমরা পার্টনার হয়েছি তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ভালো মন্দ সবসময়ই আমি তোমার পাশে থাকব। আর যদি আমার প্রাণও চলে যায়, তবুও আমি তোমাকে ছেড়ে যাব না। দুজন একসাথে মিলে টিয়ান রেনকে দূরে সরিয়ে দেয়। তখন সে সোল গান দিয়ে তাদের উপর আক্রমণ করে। জিও তার কুল ড্রোনের সাহায্যে সেই আক্রমণ ঠেকানোর চেষ্টা করে, যার ফলে সেখানে একটি বড় ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট হওয়ার সাথে সাথেই তারা দুজনেই ট্রায়াল পাস করে ফেলে। লাভ গডেস উপহার হিসেবে জিওর সোল পাওয়ার বাড়িয়ে 60 লেভেল করে দেয়, কিন্তু কেই সেই উপহার নিতে অস্বীকার করে। সে বলে, যতক্ষণ জিও আমার সাথে আছে আমার কোনো উপহারের দরকার নেই।
লাভ গডেস এটা শুনে খুবই খুশি হয়। সে বলে, এমন হৃদয় তোমাদের শত্রুদের কাছে নেই, সেই কারণেই তারা হেরে গেছে। আমি আশা করি তোমাদের সবার শেষটা ভালো হবে। এরপর টানসেন ইউকে তার বন্ধুদের ট্রায়াল দেখায়। ইউ এটা দেখে খুবই খুশি হয়। সে বলে, আমি তোমার কাছে কৃতজ্ঞ। এতদিন আমি শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই লড়াই করে এসেছি। এখনও আমি পুরোপুরি বলতে পারি না যে আমি প্রতিশোধ নেব না, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আমার জীবনে এমন কিছু মানুষ আছে যাদের আমাকে রক্ষা করতে হবে। যে শক্তি শুদ্ধ নয় তা শুধু ধ্বংসই নিয়ে আসবে। আমি আমার শক্তিকে ব্যবহার করতে চাই আমার পরিবার আর সেই মানুষদের রক্ষা করার জন্য যাদের আমি ভালোবাসি। এটাই আমার শেষ উত্তর। টানসেন বলে, তোমার এই উত্তর আমার জন্য এবং এই কন্টিনেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি একদিন তুমি তোমার প্রতিশোধের অনুভূতিকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাবে এবং নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোমার প্রিয় মানুষদের রক্ষা করবে। এটা বলেই সে ডিভাইন এনার্জিতে রূপান্তরিত হয়ে যায়। ইউ বলে, তুমি তো থার্ড ট্রায়ালের টেস্টার ছিলে না, তাহলে তুমি আসলে কে? টানসেন বলে, একদিন তুমি সব জানতে পারবে। এখন গিয়ে তোমার শেষ ট্রায়াল শেষ করো। হঠাৎ ইউ ফরবিডেন ফ্রোজেন ল্যান্ডে পৌঁছে যায়। এদিকে ওয়াংচিউও ফ্রোজেন ল্যান্ডের ভেতরে এগিয়ে যেতে যেতে ওয়াংচিউয়ের কাছে পৌঁছে যায়। লাভ গডেস তাকে বলে, এই জায়গাকে আইসও বলা হয়, আর এখানে তোমার হৃদয়ের সততার পরীক্ষা হবে। তোমাদের দুজনের মধ্যে যে এই ট্রায়াল জিতবে সেই ইউকে পাবে। এটা শুনে ওয়াংচিউ খুবই অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, ইউকে কেন বাজি হিসেবে রাখা হয়েছে? তখন লাভ গডেস তাকে একটি ভিশন দেখায়, যেখানে সে ওয়াংকিউকে জিজ্ঞেস করছে, তুমি কি কাউকে ভালোবাসো? কিন্তু ওয়াংকিউ তা অস্বীকার করে। তখন লাভ গডেস তাকে নিজের কন্ট্রোলে নিয়ে আবার একই প্রশ্ন করে। ওয়াংকিউ বলে যে সে ইউকে ভালোবাসে। এটা শুনে ওয়াংকিউ খুবই অবাক হয়ে যায়। সে ওয়াংকিউয়ের কাছে এ ব্যাপারে জানতে চায়। ওয়াংকিউ বলে, আমি ভুল ছিলাম। হয়তো আমাকে শুরুতেই এই পৃথিবীতে আসা উচিত ছিল না, অথবা তখন সামনে আসা উচিত ছিল যখন তুমি কাউকে বলনি যে তুমি আসলে একটি মেয়ে। ওয়াংকিউ তার কথা বুঝতে পারে না। ওয়াংকিউ বলে, তোমার কি অদ্ভুত লাগে না যে কোনো রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও আমরা দুজন এতটা একই রকম দেখতে? আমি তোমাকে সত্যিটা বলতে চাই, যখন আমি ইউকে দেখেছিলাম তখন তার হৃদয়ে তোমার মুখই ভাসছিল এবং সে তোমাকে ভীষণ ভালোবাসত। তার স্মৃতিগুলো দেখে আমি নিজেকে তোমার মতো করে নিয়েছিলাম, কিন্তু আমি ভাবিনি যে যার কথা তুমি সবসময় ইউকে বলেছিলে সেই বোন আসলে তুমিই। ওয়াংকিউ বলে, তুমি বলতে চাও তোমার এই মুখটা আসল নয়? তুমি শুধু ইউকে পাওয়ার জন্য আমার মুখ গ্রহণ করেছ, আর শুধু ইউর ভালোবাসা পাওয়ার জন্যই তুমি লাভ গডেসের ট্রায়াল বেছে নিয়েছ। হঠাৎ ওয়াংকিউয়ের মুখে কিছু মার্ক দেখা যায়। সে বলে, যদি আমি তোমাকে মেরে ফেলি তাহলে হয়তো ভবিষ্যতে ইউকে আমার পার্টনার বানাতে পারব, কিন্তু যদি আমি তা না করি তাহলে আমার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। ভালোবাসা খুবই স্বার্থপর, আর একে পাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আগে ইউ শুধু তোমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল। তখন যদি আমি তার পাশে না থাকতাম সে বেঁচে থাকতে পারত না। আমি আমার রক্ত দিয়ে রেড ফ্লাওয়ার নিয়ে ইউর জীবন বাঁচিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার পুরো জীবনে আমি শুধু ইউকে ভালোবেসেছি, আর আমি তাকে এত সহজে ছেড়ে দিতে পারি না। তারপর সে তার গোল্ডেন ড্র্যাগন স্পিয়ার ওয়াংকিউয়ের দিকে তাক করে। ঠিক তখনই ইউ ও আইস পিকে এসে পৌঁছে যায়, কিন্তু সেখানে একটি ইনভিজিবল ব্যারিয়ার ছিল, যার কারণে সে তাদের দুজনের কাছে যেতে পারছিল না, এমনকি তাদের কথা পর্যন্ত শুনতে পারছিল না। ওয়াংকিউকে ওয়াংকিউয়ের দিকে স্পিয়ার তুলতে দেখে সে চমকে যায়। ওয়াংকিউ কাঁদতে শুরু করে। সে মাথা নিচু করে ইউর জীবন বাঁচানোর জন্য ওয়াংকিউকে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি না থাকলে আজ আমি ইউয়ের সাথে থাকতে পারতাম না। আমি বুঝতে পারছি তুমি তাকে কতটা ভালোবাসো, কিন্তু আমিও তাকে এত সহজে ছেড়ে দিতে পারবো না। আমার মনে হয় আমাদের মধ্যেই ব্যাটেল হওয়া দরকার। তারপর আমরা ইউহাওকে দেখি, সে ওয়াটং আর ওয়াংচিউকে ফাইট করতে মানা করে, কিন্তু ব্যারিয়ারের কারণে তারা তার কথা শুনতে পায় না। তবে দুজনেই ইউহাওকে দেখে ফেলে। লাভ গডেস তাদের বলে যে তোমরা দুজনেই নিশ্চয়ই বুঝে গেছো যে ইউহাওয়ের ভালোবাসা শুধু একজনই পেতে পারে। তাহলে শেষ পর্যন্ত ফাইট করতে একটু সময় নিচ্ছ কেন? মনে হচ্ছে এখন আমাকে টেস্টটা আপগ্রেড করতে হবে। সে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ইউহাওয়ের ওপর আক্রমণ করতে শুরু করে। ইউহাও আহত হয়ে যায় এবং তার প্রচণ্ড ব্যথা হয়। তার অবস্থা দেখে ওয়াটং আর ওয়াংচিউ খুবই ঘাবড়ে যায়। লাভ গডেস বলে, যদি তোমরা দ্রুত সিদ্ধান্ত না নাও তাহলে ইউহাও বেঁচে থাকতে পারবে না। তোমাদের দুজনকে ফাইট করে একজনকে মারতে হবে। যে বেঁচে থাকবে সে সারা জীবন ইউহাওয়ের সাথে থাকবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাদের হাতে খুব বেশি সময় নেই। সে আবার ইউহাওয়ের ওপর আক্রমণ করতে শুরু করে।
ইউহাওয়ের অবস্থা দেখে ওয়াটং খুব বেশি ঘাবড়ে যায়। সে না চাইলেও ওয়াংচিউকে ফাইট করার জন্য বলে। দুজনেই তাদের মার্শাল সোল অ্যাক্টিভেট করে ফাইট শুরু করে। ওয়াংচিউ তার গোল্ডেন ড্র্যাগন স্পিয়ার ওয়াটংয়ের কাঁধে গেঁথে দেয়। সে জিজ্ঞেস করে, তুমি আমার আক্রমণ থেকে বাঁচতে পারতে, তাহলে এমন করলে কেন? তুমি নিজে আহত হলে কেন? ওয়াটং বলে, তুমি ইউহাওকে বাঁচিয়েছিলে, তার বদলে আমি নিজের ওপরেই আঘাতটা নিয়েছি। তোমার ঋণ শোধ করার পর এখন আমি আমার পুরো পাওয়ার দিয়ে তোমার সাথে লড়তে পারবো। তোমার বেশি ভাবার দরকার নেই। যাই হোক না কেন, আজ আমি এই ব্যাটল থেকে পিছিয়ে যাব না। আমি যে কোনোভাবে তোমাকে হারিয়েই ছাড়ব। দুজনেই দ্রুত একে অপরের ওপর আক্রমণ করতে শুরু করে। ওয়াটং চালাকির সাথে ওয়াংচুয়ের শরীরে কিছু লাইট বাটারফ্লাই বসিয়ে দেয় এবং জোরালো ঘুষি মেরে তাকে দূরে ফেলে দেয়। ওয়াংচু রাগে নিজের 5th সোল স্কিল গোল্ডেন ড্র্যাগন রোর দিয়ে তার উপর আক্রমণ করে। ওয়াটং তার 6th সোল স্কিল বাটারফ্লাই ড্যান্সের সাহায্যে সেটাকে থামিয়ে দেয়। ওয়াংচু তার 6th সোল স্কিল গোল্ডেন ড্র্যাগন ব্লাড থ্রাস্ট দিয়ে তার উপর আঘাত করে, যার কারণে ওয়াটংয়ের সোল স্কিল ব্যর্থ হয়ে যায়। সুযোগের সুবিধা নিয়ে ওয়াংচু তার গোল্ডেন ড্র্যাগন স্পিয়ার দিয়ে আক্রমণ করে। ওয়াটংও সেই লাইট বাটারফ্লাইগুলো ব্লাস্ট করে দেয় যেগুলো ওয়াংচুয়ের শরীরে বসেছিল। বিস্ফোরণের কারণে ওয়াংচু প্রচণ্ড কষ্ট পায়। ওয়াটং তার লাইট বডি অ্যাক্টিভেট করে গোল্ডেন ড্র্যাগন স্পিয়ারটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু স্পিয়ারটা খুব শক্তিশালী ছিল, যার কারণে সেটা তার শরীরের ভেতর ঢুকে যায় এবং সে দূরে গিয়ে পড়ে যায়। কিন্তু সেটা ওয়াটংয়ের আসল শরীর ছিল না, সেটা ছিল একটি ক্লোন। সেটি নষ্ট হওয়ার সাথে সাথেই ওয়াটং সামনে এসে যায়, তবে ক্লোন ধ্বংস হওয়ার কারণে সে মারাত্মকভাবে আহত হয়ে যায়। ওয়াংকিও খুব আহত ছিল, কিন্তু দুজনেই হার মানে না এবং আবার ফাইট করতে শুরু করে। এদিকে ইউহাও লাভ গডেসের জালে আটকে ছিল। সে তাদের দুজনকে ফাইট করা থেকে থামাতে চাইছিল, কিন্তু চাইলেও কিছুই করতে পারছিল না। লাভ গডেস বলে, আমি তাদের হৃদয়ে এমন অনুভূতি তৈরি করেছি যে এখন তারা তাদের ভালোবাসা পাওয়ার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে। তোমাকে বুঝতে হবে যে ভালোবাসা মানুষের দুর্বলতা, আর লাভ গডেস হওয়ার কারণে আমি তাদের দেখাবো যে নিজেদের ভালোবাসা পাওয়ার জন্য কেমন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। আজ তাদের মধ্যে শুধু একজনই ইয়াং লাভ ভ্যালি থেকে জীবিত বের হতে পারবে, আর এটা আমি আমার ইচ্ছায় করছি না, এটা তাদের দুজনেরই সিদ্ধান্ত। ইউহাও এতে ভীষণ রেগে যায়। সে বলে, তুমি লাভ গডেস হতে পারো না, তুমি এক ইভিল গড যে মানুষের অনুভূতির সাথে খেলছে। লাভ গডেস তার অতীত মনে করে, যেখানে সে তার পার্টনার কিং লংয়ের সাথে ছিল। কিং লংও তখন একটি গড হয়ে গিয়েছিল। সেই আনন্দে লাভ গডেস তাকে অভিনন্দন জানাচ্ছিল, কিন্তু কিং লং হঠাৎ গড কিলিং ড্যাগার তার পেটে ঢুকিয়ে দেয়। লাভ গডেসের হৃদয় ভেঙে যায়, কারণ কিং লং তাকে জন্ম জন্মান্তর একসাথে থাকার শপথ দিয়েছিল, কিন্তু গড হওয়ার সাথে সাথেই সে তাকে মেরে ফেলে। লাভ গডেস ইউহাওকে বলে, এক সময় আমিও তোমার মতো ভালোবাসায় পড়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার নিজের পার্টনারই আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল। সে আমাকে গড কিলিং ড্যাগার দিয়ে মেরেছিল, যাতে আমি আবার জীবিত হতে পারি। আমার ভালোবাসা ঘৃণায় বদলে যায়, আর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি ইন ইয়াং লাভ ভ্যালিতে উপস্থিত ছিলাম। এই পৃথিবীতে আমার চেয়ে ভালোভাবে ভালোবাসাকে কেউ বুঝতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই পৃথিবীতে থাকা ভালোবাসাকে আমি শেষ করে দেব। তোমাদের মধ্যে শুধু একজন এখান থেকে জীবিত বের হতে পারবে, কিন্তু দুঃখের বিষয় হলো সেও আর কাউকে ভালোবাসতে পারবে না, কারণ তার বেঁচে থাকার পেছনে তার সব বন্ধুরা মারা যাবে। এরপর সে জোরে জোরে হাসতে শুরু করে। ঠিক তখনই সেখানে গোল্ডেন এনার্জি এসে পৌঁছায়। লাভ গডেস সেই এনার্জিটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এনার্জি তার জাল ভেদ করে মাটির ভেতরে ঢুকে যায়, যার ফলে সেখানে কিছু প্ল্যান্ট গজিয়ে ওঠে। হাই গড কিং লাভ গডেসকে বলেন যে তুমি গড হওয়ার সুযোগ হারিয়ে ফেলেছ, তাহলে এখন লাভ গডেসের বডি ব্যবহার করে এই পৃথিবীকে কষ্ট দিচ্ছ কেন? লাভ গডেস বলে, আমি আশা করিনি যে আমাকে থামাতে তুমি নিজে সামনে আসবে। আজ আমি এদের সবাইকে এই ভ্যালিতেই শেষ করে দেব, আর তুমি আমার কিছুই করতে পারবে না। হাই গড কিং রাগে গড র্যাম থেকে তার উপর আক্রমণ করেন, কিন্তু সেই আক্রমণে লাভ গডেসের তেমন কিছুই হয় না। সে বলে, যদি আমি গড রেলমে থাকতাম তাহলে আমার মতো 100টা অবতার একসাথে হলেও তোমার এই আক্রমণের মোকাবিলা করতে পারত না, কিন্তু এই পৃথিবীতে তুমি আমার কিছুই করতে পারবে না। গড রেলমের নিয়ম অনুযায়ী তুমি লোয়ার রেলমের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারো না। তুমি এক অসহায় গড যে গড রেলমের নিয়মে বাধা, আর আমি তো অনেক আগেই মারা গেছি। আমার ভেতরে শুধু প্রতিশোধের অনুভূতি বেঁচে আছে। তুমি চাইলেও আমার কিছু করতে পারবে না, আর এখানকার নিয়ম কানুনও আমাকে থামাতে পারবে না। তুমি যদিও গড কিং, তবুও তুমি এই মানুষগুলিকে বাঁচাতে পারবে না। সে ডিমন্স দিয়ে ইউহার উপর আক্রমণ করায়। ইউহাও ভাবতে থাকে, গডদের ব্যাটেলে কি আমি কিছুই করতে পারবো না?
কিন্তু যাই হোক না কেন আমাকে ওয়াটং আর আমার বাকি বন্ধুদের ইন ইয়াং লাভ ভ্যালি থেকে বের করে আনতেই হবে। সে ডিমন্স থেকে বাঁচতে বাঁচতে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ গডেস ডিমন্স আর ম্যাজিক্যাল রুনসের সাহায্যে তাকে বের হতে দেয় না। ইউহাও তার ডার্ক গোল্ড টেরার বেয়ার ক্লব ব্যবহার করে তাদের থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু ডিমন্স তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন সে বেবি এম্পারেসের সাহায্যে তাদের বরফে জমিয়ে দেয়, কিন্তু লাভ গডেস তার ম্যাজিক দিয়ে ডিমন্সের পাওয়ার বাড়িয়ে দেয়। সব ডিমন্স মিলে ইউহাওকে ধরে ফেলে, যার কারণে সে কিছুই করতে পারে না। এদিকে ওয়াটং আর ওয়াংচিউ লাগাতার ফাইট করছিল। লাভ গডেস তাদের বলে, ইউহাও মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, তোমাদের দ্রুত ব্যাটল শেষ করতে হবে। তোমাদের মধ্যে কেউ একজন মারা গেলেই ইউহাও বেঁচে যাবে। যদি তোমরা দেরি করো তাহলে তার জীবন আর কেউ বাঁচাতে পারবে না। তখন ওয়াটং ওয়াংচিউকে বলে, এখন আমাদের থামতে হবে। আমাদের বুঝতে হবে যে এটা আসল লাভ গডেস নয়। ভালোবাসা কখনোই স্বার্থপর আর নিষ্ঠুর হয় না। ভালোবাসা হলো এমন এক আলো যা তখনও নিভে যায় না, অন্ধকারের মধ্যেও বাড়তেই থাকে। আজ যদি ইউহাওকে বাঁচাতে কারো মরতে হয় তাহলে সেই মানুষটা আমি হব। আমি আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য অন্য কাউকে আঘাত করতে পারি না। ওয়াংচিও বুঝতে পারছিল না ওয়াটং কি বলতে চাইছে। ঠিক তখনই ওয়াটং তার গোল্ডেন হ্যান্ড অ্যাক্টিভেট করে নিজের বুকের ভেতরে ঢুকিয়ে দেয়। সে মনে মনে ইউহাওকে বলে, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে মরতে দেব না। এরপর তার বডি বাটারফ্লাই হয়ে ধ্বংস হয়ে যায়। সেই বাটারফ্লাইগুলো সেখান থেকে উড়ে চলে যায়। ওয়াটংকে নিজের চোখের সামনে মরতে দেখে ওয়াংচিউয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার খুব কষ্ট হয়, কিন্তু চাইলেও সে কিছু করতে পারে না। একটি বাটারফ্লাই ইউহাওর কাছে যায়। তার ভেতরে ওয়াটংয়ের অবশিষ্ট অংশ ছিল। সেই বাটারফ্লাই ওয়াটংয়ের রূপ নিয়ে ইউহাওকে শান্ত করে। সে বলে, তোমার শক্তির ওপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি সবাইকে এই লাভ ভ্যালি থেকে নিরাপদে বের করে আনবে। ইউহাও বলে, এমনকি লাভ গডেসও নিজের অনুভূতিকে সামলাতে পারেনি। তোমার কি মনে হয় এই পাওয়ার নিয়ে আমি একজন গডের সাথে লড়তে পারবো? ওয়াটং বলে, আমার মনে হয় না সে সত্যিকারের কোনো গড। শেষ পর্যন্ত কোনো গড নিজের শক্তির অপব্যবহার করে নির্দোষ মানুষকে কষ্ট দেবে কেন? ইউহাও কিছুক্ষণ আগের কথা মনে করে, যখন লাভ গডেস বলেছিল যে সে মারা গেছে আর এখন শুধু তার ঘৃণার অনুভূতিই বেঁচে আছে। তখন সে বলে, এখন আমি সব বুঝতে পেরেছি। লাভ গডেস অনেক আগেই মারা গেছে। এই মুহূর্তে কোনো অশুভ সত্তা তার বডি দখল করে রেখেছে, যার কারণে সে এক ইভিল গডে পরিণত হয়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি তাকে আনডেড ম্যাজিকের সাহায্যে শেষ করা যাবে। হঠাৎ ওয়াটং সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ইউহাও তার আইজ মার্শাল সোল অ্যাক্টিভেট করে মুক্ত হয়ে যায়। ইলেকট্রোল্যাক্সের শেখানো এনশেন্ট স্পেল উচ্চারণ করতে শুরু করে। লাভ গডেস বলে, এই সামান্য আনডেড ম্যাজিক দিয়ে আমার কী বা ক্ষতি হবে? ডেমন্স ইউহাওকে ধরতে যায়, কিন্তু তাকে ছোঁয়ার সাথে সাথেই তারা ধ্বংস হয়ে যায়। হাই গড কিং ইউহাওকে বলেন, তুমি খুব ভালো কাজ করছো। তোমাকে সাহায্য করার জন্য আমি একজনকে নিয়ে এসেছি। তিনি একটি স্পেস ক্র্যাক খুলে দেন। সেই ক্র্যাকের ভেতর থেকে ইলেকট্রোলাক্স বেরিয়ে আসে। তাকে দেখে লাভ গডেস স্তব্ধ হয়ে যায়। সে জিজ্ঞেস করে, লোয়ার রেলমে এসে গডরা তো তাদের পাওয়ার ব্যবহার করতে পারে না, তাহলে তুমি কে আর তোমার কাছে এত পাওয়ার এলো কিভাবে? ইলেকট্রোলাক্স বলে, আমি নেক্রোম্যান্সার ডেথ গড। সে ইউহাওর সাথে মিলিত হয়ে অজস্র আনডেড গেট খুলে দেয়, যার ভেতর থেকে তাদের আনডেড আর্মি বেরিয়ে আসে। ইউহাওর আদেশে আনডেড আর্মি ডেমন্সদের মারতে মারতে পুরো জায়গাটা ধ্বংস করতে শুরু করে। লাভ গডেস একটি ফ্লাওয়ার ব্যবহার করে আনডেড আর্মিকে ধ্বংস করতে শুরু করে, কিন্তু ইউহাও তার সুপ্রিম সোর্ড দিয়ে সেই ফ্লাওয়ারটাকে নষ্ট করে দেয়। লাভ গডেস রাগে তার সাথে ফাইট করতে শুরু করে। ইউহাও তাকে ভীষণভাবে আহত করে। এরপর সে ইলেকট্রোলাক্সের সাথে মিলিত হয়ে লাভ গডেসকে আনডেড গেটসের মাঝখানে আটকে ফেলে। ইলেকট্রোলাক্স সব আনডেড গেটসের পাওয়ার একত্র করে তার উপর আক্রমণ করে, যার ফলে লাভ গডেস মারা যায়। তার সোল এই লাভ ভ্যালি ছেড়ে গড রেলমে চলে যায়। যাওয়ার আগে সে ইউহাওকে তার সোল মুক্ত করার জন্য ধন্যবাদ জানায়। তারপর এখন আমরা লাভ গডেসের অতীত দেখতে পাই। সে তার পার্টনার কিং লংয়ের সাথে বসেছিল। সে বলছিল, আজ আমরা এই ভ্যালির সামনে আমাদের ভালোবাসার শপথ করছি, যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি। যাই ঘটুক না কেন, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, আর আমরা দুজন সবসময় একসাথে থাকব।
কিংলং বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, যদি আমাকে সুযোগ দেওয়া হয় তাহলে পরের জন্মেও আমি তোমার পার্টনার হতে চাইব, আর আমরা দুজন এভাবেই একসাথে থেকে আমাদের জীবন কাটাবো। লাভ গডেস বলল, আমরা দুজন একসাথে ডিভাইন রেলমে যাব এবং আমাদের চিরন্তন জীবন সুন্দরভাবে কাটাবো। আমি ইতিমধ্যেই লাভ গডেস হয়ে গেছি। তুমি অত্যন্ত ট্যালেন্টেড আর শক্তিশালী। তুমি 9টি টেস্ট পার করে ফেলেছ। এখন রাক্ষস গড হওয়ার জন্য তোমাকে সবচেয়ে কঠিন শেষ ধাপটা পার করতে হবে। তারপর আমরা দুজন ডিভাইন রেলমে আবার মিলিত হব। কিংলং বলল, তোমার চিন্তা করার দরকার নেই, আমি খুব শিগগিরই রাক্ষস গড হয়ে যাব। লাভ গডেস বলল, তোমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি আমাকে হতাশ করবে না। আমি ডিভাইন রেলমে তোমার জন্য অপেক্ষা করব। তারপর সে ডিভাইন রেলমে গিয়ে কিংলংয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগল। কিংলং চলে যাওয়ার পর অনেক সময় কেটে গিয়েছিল, যার কারণে লাভ গডেস ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিং তার কাছে ফিরে আসে। তাকে দেখে লাভ গডেস অত্যন্ত খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। সে বলল, শেষ পর্যন্ত তুমি গড হয়ে গেছো, এখন আমরা দুজন একসাথে জীবন কাটাতে পারবো। কিন্তু হঠাৎই সে বুঝতে পারে যে কিংলং এখনো গড হয়নি। সে জিজ্ঞেস করল, তোমার সোল পাওয়ার এখনো 99 লেভেলে কেন আছে? কিংলং বলল, আমি রাক্ষস গড হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে আছি। তুমি কি আমাকে সামনে এগোতে সাহায্য করবে? লাভ গডেস বলল, আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত, বলো আমাকে কি করতে হবে। ঠিক তখনই কিং তার পিঠে গড কিলিং ড্যাগার ঢুকিয়ে দেয়। গড কিলিং ড্যাগারের কারণে লাভ গডেসের সোল পাওয়ার কিংয়ের শরীরে ট্রান্সফার হতে শুরু করে। কিংলং আনন্দে জোরে জোরে হাসতে লাগল। সে বলল, শেষ পর্যন্ত আমি টেস্ট সম্পূর্ণ করে ফেলেছি, এখন আমি রাক্ষস গড হয়ে যাব। লাভ গডেস মাটিতে পড়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে শুধু গড হওয়ার জন্য কিংলং তাকে প্রতারণা করেছে। সে কাঁদতে শুরু করল, কিন্তু এখন আর তার কিছু করার ছিল না। অতীত মনে করে লাভ গড ভাবতে লাগল, সেই সময় যখন আমার পার্টনার আমাকে প্রতারণা করেছিল তখন মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছিল, কিন্তু গড কিলিং ড্যাগারের কারণে আমি আবার জীবিতও হতে পারতাম না। সেই দিন থেকেই আমার হৃদয় ঘৃণা আর রাগে ভরে গিয়েছিল, যার কারণে আমি কিছুই করতে পারিনি। এই সুযোগের ফায়দা তুলে একটি ইভিল গড আমার ডিভাইন বডি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং ইনয়াং লাভ ভ্যালিতে মানুষদের ফাঁদে ফেলে হত্যা করতে শুরু করে। কিন্তু আজ সেই যুবকেরা ইভিল গডকে শেষ করে আমাকে মুক্ত করে দিয়েছে। অন্যদিকে যুবক ইউতংয়ের সাথে দেখা করার জন্য আইস পিকের দিকে যাচ্ছিল। ইউতংয়ের অবস্থা অত্যন্ত খারাপ ছিল এবং ওয়াংচিউ তার যত্ন নিচ্ছিল। ইউতং বলল, শেষ পর্যন্ত আমরা জিতে গেছি। ইভিল গড মারা যেতেই ওয়াংচিউয়ের মুখের সেই কালো চিহ্নগুলো মিলিয়ে যায় এবং সে একদম স্বাভাবিক হয়ে যায়। তখন সে বুঝতে পারে ইভিল গডের নিয়ন্ত্রণে এসে সে কত বড় ভুল করে ফেলেছিল। সে ইউতংকে বলল, তুমি ঠিকই বলেছ, তুমি এই ব্যাটল জিতে গেছ, কিন্তু তুমি এত সহজে মরতে পারো না, তোমাকে বেঁচে থাকতে হবে। ইউতং বলল, যদিও আমি ব্যাটল জিতে গেছি, কিন্তু আমি যুবককে জিততে পারিনি। তোমাকে যুবকের সাথে থেকে সারা জীবন তার যত্ন নিতে হবে। যাই ঘটুক না কেন, তোমাকে তাকে নিরাপদ রাখতে হবে। তখন সে যুবককে আসতে দেখল এবং তাকে বলল, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি সব সময় তোমার সাথে থাকব, কিন্তু আমাকে ক্ষমা করে দিও। আমি এত তাড়াতাড়ি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর সম্ভব হলো না। এই কথাগুলো বলেই সে অজ্ঞান হয়ে যায়। তার হাত মাটিতে পড়ে যাওয়ার আগেই যুবক তাকে ধরে ফেলে। ইউতংয়ের অবস্থা দেখে যুবকের ভীষণ কষ্ট হয় এবং সে জোরে জোরে কাঁদতে শুরু করে। তার মনে পড়তে থাকে ইউতংয়ের সাথে কাটানো সব মুহূর্ত। সে কাঁদতে কাঁদতে বলল, আমরা দুজন শপথ করেছিলাম, আমাদের সামনে যত বড় বিপদই আসুক না কেন, আমরা দুজন একসাথে মিলেই তার মোকাবিলা করব। তাহলে তুমি আমাকে এভাবে একা রেখে কিভাবে চলে যেতে পারো? ধীরে ধীরে আইস পিক ধ্বংস হতে শুরু করল। আকাশ থেকে গোল্ডেন এনার্জি বের হয়ে ইউহাও এবং তার বন্ধুদের ওপর পড়তে লাগল, যার ফলে তারা ইন ইয়াং লাভ ভ্যালি থেকে বাইরে ট্রান্সপোর্ট হয়ে যায়। তারা বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আইস পিক পুরোপুরি ধ্বংস হয়ে গেল। ওয়াং কিউ মনে মনে ভাবল, ইউটং, শেষ পর্যন্ত তুমি জিতেই গেলে। নিজের জীবন বাজি রেখে তুমি আমাকে বাঁচিয়ে দিলে। তুমি আমার থেকেও বেশি ইউহাওকে ভালোবাসো, আর ভালোবাসাকে জোর করে জেতা যায় না, সেটাকে অর্জন করতে হয়। ইউহাওয়ের জন্য তুমি নিজের স্বার্থ না দেখে আমার সঙ্গে ফাইট করেছিলে, আর আমি শুধু জেতার জন্য ফাইট করছিলাম। শেষ পর্যন্ত ইউহাওকে বাঁচানোর জন্য তুমি নিজের জীবনও দিয়ে দিলে, কিন্তু আজ তোমার সঙ্গে আমার জীবনও যেন শেষ হয়ে গেল। আমি হয়তো ব্যাটল জিতেছি,
কিন্তু ইউহাওয়ের ভালোবাসা কখনোই জিততে পারব না। সে মরার আগ পর্যন্ত শুধু তোমাকেই ভালোবাসবে, আর আমি এই সত্য কখনোই বদলাতে পারব না। তারপর সে সেখান থেকে চলে গেল। ঠিক তখন সেখানে একটি স্পেস ক্র্যাক খুলে যায়। ইউহাও হাই গড কিংকে বলল, আমি আপনাকে অনুরোধ করছি, ইউটংয়ের জীবনটা বাঁচিয়ে দিন। তাকে জীবিত করার জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত, শুধু আপনি তাকে ঠিক করে দিন। ঠিক তখনই ইউটংয়ের সোল থেকে লাভ প্লান্ট বেরিয়ে আসে। সেটা দেখে ইউহাও বুঝতে পারে যে ইউটংকে এখনও বাঁচানো সম্ভব, কিন্তু ধীরে ধীরে তার সোল দুর্বল হয়ে যাচ্ছিল। হাই গড কিং, যে আর কেউ নয় বরং ট্যাঙ্গেন নিজেই ছিল, বলল, একজন গড কিং হিসেবে আমি ডিভাইন রেলমের নিয়মের মধ্যে বাধা, তাই আমি তোমাদের জগতের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করতে পারি না। তবে আগে যে লাভ প্লান্ট তাকে খাইয়েছিলে সেটি পুরোপুরি অ্যাক্টিভেট হয়নি, তাই তার প্রভাব এখনও সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। আমি ইউটংয়ের সোল স্পেসের মধ্যে একটি ডিভাইন কনশাসনেস স্ট্র্যান্ড রেখে দিয়েছি। ভবিষ্যতে তার সাহায্যে লাভ প্লান্ট পুরোপুরি অ্যাক্টিভেট হতে পারে, আর তখন হয়তো তার জীবন বাঁচানো সম্ভব হবে। ইউহাও বলল, এর বাইরে কি ইউটংকে বাঁচানোর আর কোনো উপায় নেই? ট্যাঙ্গেন বলল, আমরা সবাই এক ধরনের বন্ধনের মধ্যে আবদ্ধ, আর এমন পরিস্থিতিগুলো আমাদের ডিভাইন কাল্টিভেশনেরই একটি অংশ। তোমাকে শান্ত থাকতে হবে। প্রথমে তুমি ইউটংকে তার বাড়িতে নিয়ে যাও। এই কথা বলেই ট্যাঙ্গেন স্পেস ক্র্যাক বন্ধ করে যায়। একে একে শ্রেক একাডেমির সব সদস্য ইন ইয়াং লাভ ভ্যালি থেকে টেলিপোর্ট হয়ে বাইরে চলে যায়। লাভ গডেস ইন ইয়াং লাভ ভ্যালিকে চিরদিনের জন্য বন্ধ করে দেয়। ইউহাও এল্ডার শুয়ানকে বলল, আমি ইউটংকে নিয়ে ক্লিয়ার স্কাই সেক্টে যাচ্ছি। সে ইউটংকে নিয়ে ক্লিয়ার স্কাই সেক্টে পৌঁছে যায়। ইউটংয়ের অবস্থা দেখে এল্ডার নিউ এবং এল্ডার টাই ভীষণ হতাশ হয়ে পড়ে। তারা ইউটংকে সেক্টের ভেতরে নিয়ে যায়। ইউহাও সেক্টের ভেতরে যেতে চায় না, আর নিজের সেক্টেও ফিরে যায় না। সে কয়েকদিন সেখানেই দাঁড়িয়ে থাকে। এল্ডার নিউ তাকে বললেন, তোমার এখানে থাকার দরকার নেই, আমরা ইউটংয়ের ভালোভাবে যত্ন নেব, তুমি তোমার বাড়িতে ফিরে যেতে পারো। ইউহাও বলল, আমি শপথ করছি আমি শক্তিশালী হবই, প্রয়োজন হলে পুরো পৃথিবী ঘুরে বেড়াবো, কিন্তু ইউটংকে সুস্থ করার পথ আমি খুঁজে বের করবই। সে এল্ডার নিউকে সম্মান জানিয়ে ট্যাঙ্ক সেক্টে ফিরে যায়। অন্যদিকে মাস্টার শোয়ানের সোল টুলসের সাহায্যে ট্যাঙ্ক সেক্ট দ্রুত উন্নতি করতে শুরু করেছিল। চারদিক থেকে তাদের সোল টুলস কেনার অর্ডার আসতে লাগল, এবং ধীরে ধীরে অনেক সদস্য সেক্টের সঙ্গে যোগ দিতে লাগল। সুশি বেইবেইকে বলল, ইউহাও যে রেয়ার মেটালস সানমুন এম্পায়ার থেকে চুরি করে এনেছিল সেগুলোর সাহায্যে আমাদের ট্যাঙ্ক সেক্ট খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, আর এতে আমাদের প্রচুর লাভ হয়েছে। বেইবেই বলল, টিয়ান রেন ইতিমধ্যেই সানমুন এম্পায়ারের এম্পারার হয়ে গেছে, এর মানে যে কোনো সময় ওয়ার শুরু হয়ে যেতে পারে, তাই যত দ্রুত সম্ভব আমাদের ট্যাঙ্ক সেক্টের আর্মিকে শক্তিশালী করতে হবে। তখন তারা ইয়ে গুইকে জিয়াং জেনের সঙ্গে ফাইট করতে দেখছিল। তাকে দেখে বেইবেই বলল, ইউহাও ফিরে আসার পরেই সে ইয়ে গুইকে মুক্ত করে দিয়েছে এবং নিজে সিক্রেট চেম্বারে গিয়ে কাল্টিভেশন করতে শুরু করেছে। ইয়ে গুইকে দেখে মনে হচ্ছে সে ট্যাঙ্ক সেক্টেই থাকতে চায়। ঠিক তখনই একজন গার্ড এসে জানাল, আর্থ ড্র্যাগন সেক্টের ইয়াং প্রিন্সেস নান কিউ কিউ সাহায্যের জন্য এখানে এসেছে। বেইবেই তার বন্ধুদের নিয়ে নান কিউ কিউ এর কাছে গেল। নান কিউ কিউ বলল, শ্রেক একাডেমি, স্নো ডেমন সেক্ট এবং সিংলো এম্পায়ার ছাড়া সোল ফাইটিং কম্পিটিশনে অংশ নেওয়া সব দলকে সানমুন এম্পায়ার বন্দী করে ফেলেছে। আমার মা নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমাকে সেখান থেকে বের করে দিয়েছেন, কিন্তু তিনি নিজে ইভিল সোল মাস্টার্সদের মাঝে আটকে পড়েছেন। ইভিল সোল মাস্টার্সের কথা শুনেই ইয়েগুই নান কিউ কিউ এর মাকে বাঁচাতে যাওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু শিয়াও তাকে থামিয়ে দিল। বেইবেই নান কিউ কিউকে বলল, তোমার সানমুন এম্পায়ার থেকে পালাতে পারার পেছনে টিয়ান রেনের হাত রয়েছে। নান কিউ কিউ বলল, তোমরা ভুল বুঝছ, আমি সানমুন এম্পায়ারের কোনো গুপ্তচর নই। কাইটু বলল, সিনিয়র ব্রাদার আসলে বলতে চাইছেন যে টিয়ান রেন ইচ্ছা করেই তোমাকে যেতে দিয়েছে, কারণ সে জানে তোমার কাল্টিভেশন দিয়ে তুমি তার জন্য কোনো হুমকি নও, আর তোমার মাধ্যমে সে পুরো কন্টিনেন্টে এই খবর ছড়িয়ে দিতে চায় যে সে কম্পিটিশনে আসা সবাইকে বন্দী করেছে, যাতে পুরো কন্টিনেন্টে যুদ্ধ শুরু হয়ে যায়। বেইবেই বলল,
এটাও হতে পারে যে কিছু সেক্ট তাদের সঙ্গীদের বাঁচানোর জন্য চিন্তা না করেই সানমুন এম্পায়ারের উপর আক্রমণ করে বসবে, আর তখন টিয়েন রেন একে একে তাদের সহজেই পরাজিত করবে। এভাবে ওয়ার শুরু হওয়ার আগেই সে আমাদের 3টি এম্পায়ারকে দুর্বল করে দিতে চায়। কাইটো নানকিউকিউকে বলল, সময় এলে আমরা সানমুন এম্পায়ারের ওপর আক্রমণ করব। আপাতত তুমি টাং সেক্টে থাকো, এখানে তোমার কোনো বিপদ হবে না। বেইবেই বলল, আমরা সেগট প্যাভিলিয়নের সব খবর পাঠাবো এবং ইউহাওয়ের কাল্টিভেশন শেষ হওয়ার পর একটি দল তৈরি করে সানমুন এম্পায়ারের উপর আক্রমণের পরিকল্পনা করব। ইয়েগুই বলল, আমিও এই মিশনে তোমাদের সঙ্গে থাকব। আমার মা ইভিল সোল মাস্টার্সের সঙ্গে ফাইট করতে গিয়ে মারা গেছেন। তার স্বপ্ন পূরণ করার জন্যই আমি কমন অ্যালায়েন্সে যোগ দিয়েছিলাম, যাতে ইভিল সোল মাস্টার্সদের শেষ করতে পারি। আমি আন্ডারগ্রাউন্ড সোল ট্যুর কম্পিটিশনেও ইভিল সোল মাস্টার্সদের শেষ করার জন্যই এসেছিলাম। আমি ইভিল সোল মাস্টার্সদের এই কন্টিনেন্ট থেকে মুছে ফেলতে চাই, আর এবার আমি নানকিউকিউকে তার মায়ের থেকে আলাদা হতে দেব না। নানকিউ খুশি হয়ে ইয়েগুইকে ধন্যবাদ জানালো। ইউহাও সিক্রেট চেম্বারের ভেতরে কাল্টিভেশন করছিল। এতে তার ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও সে কাল্টিভেশন বন্ধ করছিল না, কারণ তাকে শক্তিশালী হয়ে ইউটংকে বাঁচানোর পথ খুঁজে বের করতেই হবে। অন্যদিকে সানমুন এম্পায়ার, হোলি স্পিরিট চার্চ এবং বডি সেক্টটির সঙ্গে মিলে প্রতিটি সেক্ট, এম্পায়ার এবং একাডেমি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিল। তারপর এখন আমরা সানশিকে দেখি সে ইয়েগুইয়ের সাথে ফাইট করছিল। ইয়েগুই তার হোলি স্পিরিট স্কিল ব্যবহার করে তার উপর আক্রমণ করে, কিন্তু সানশি তার জওয়ান শিল্ডের সাহায্যে সেই আক্রমণ দূরে ঠেলে দেয়। ইয়েগুই এতে বেশ অবাক হয়ে যায়। ঠিক তখনই ইউহাও সিক্রেট চেম্বার থেকে বাইরে বেরিয়ে আসে। তাকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়। সানশি বলে, অবশেষে তুমি বাইরে চলে এলে, তোমার হাত পা পুরোপুরি ঠিক হয়ে গেছে, এখন তুমি নিজের পায়ে দাঁড়াতেও পারছো। সত্যি এটা খুব আনন্দের ব্যাপার। ইউহাও বলে, আপনি ঠিকই বলছেন, আমার সব মেরিডিয়ানস আর আমার দান্তিয়ান আবার একে অপরের সাথে সংযুক্ত হয়ে গেছে এবং এখন আমি পুরোপুরি ঠিক আছি। সানশি জিজ্ঞেস করে, কিন্তু তোমার শরীর থেকে অরা এত আলাদা কেন লাগছে? ইউহাও হেসে বলে, কেননা আপনি আমার সাথে ফাইট করে নিজেই সেটা জেনে নেন। বেইবেই সানশিকে বলে, ইউহাও ঠিকই বলছে, তোমার ওর সাথে ফাইট করে তার শক্তি পরীক্ষা করা উচিত। সানশি বলে, আমি জানি তুমি আবার আমাকে মার খাওয়ানোর চেষ্টা করছো, কিন্তু এটাও সত্যি যে এখানে আমার ছাড়া আর কেউ ইউহাওকে হারাতে পারবে না। তারপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ইউহাও তাকে আক্রমণ করতে এগিয়ে যায়। সানশি তার জওয়ান শিল্ড ব্যবহার করে আক্রমণ থামানোর চেষ্টা করে, কিন্তু ইউহাওর আক্রমণ ছিল অত্যন্ত শক্তিশালী, যার ফলে তার শিল্ড ভেঙে যায়। রাগে সানশি চেষ্টা করে ইউহাওকে জওয়ান স্কিলের ফাঁদে আটকে ফেলতে, কিন্তু ইউহাও তার সোর্ডের শক্তিশালী আক্রমণ দিয়ে সেই ফাঁদ থেকে বেরিয়ে আসে। এরপর সে তার ডং সোর্ড ব্যবহার করে সানশির ওপর আক্রমণ চালায়। সানশি মাল্টিপল শিল্ড তৈরি করে আক্রমণ থামানোর চেষ্টা করে। এর ফলে সেখানে প্রচুর এনার্জি মুক্তি পেতে থাকে। তবুও সে ইউহাওর আক্রমণ থামাতে পারে না এবং অনেক দূরে সরে যায়। এতে তার ভীষণ রাগ হয়। তখন সে তার ডিভাইন বিস্টকে জাগিয়ে ইউহাওর ওপর আক্রমণ করে। ইউহাও স্মরণ করে তার ডং পাম এবং সেটা দিয়ে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। জুয়ানু বিস্ট ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু ইউহাওর শক্তি এখন আগের তুলনায় অনেক গুণ বেড়ে গিয়েছিল, যার ফলে সানশি সেই শক্তি সামলাতে না পেরে অনেক দূরে গিয়ে পড়ে যায়। সবাই এটা দেখে ভীষণ অবাক হয়ে যায়। বেইবেই সানশির কাছে গিয়ে তাকে তুলে ধরে। সানশি বলে, ভালো হয়েছে যে আমি এতদিন ধরে প্র্যাকটিস করছিলাম এবং আমার ডিফেন্স অনেক শক্তিশালী হয়ে গেছে, না হলে আমি ইউহাওর আক্রমণ থেকে বাঁচতে পারতাম না। ইউহাও তাকে বলে, আমি ভাবিনি আমার আক্রমণ এত শক্তিশালী হবে, এটা আমার কল্পনার থেকেও বেশি শক্তিশালী হয়েছে। যদি আগে জানতাম তাহলে আমি আমার শক্তি নিয়ন্ত্রণে রাখতাম। সানশি বলে, খারাপ লাগার কোনো দরকার নেই, আমার কিচ্ছু হয়নি, বরং আমি খুশি যে তুমি আমাকে এত সহজে হারিয়ে দিয়েছ, কিন্তু একদিন আসবে যখন আমি তোমাকে হারিয়ে আমার প্রতিশোধ নেব। ইউহাও বলে, এই কয়েকদিনে আমি 3টে নতুন মুভ শিখেছি, সি ডং, ডং সোয়ার্ড এবং হাও ডং পাম। হাও ডং পাম ব্যবহার করার আগে আমাকে এটাকে চার্জ করতে হয়, কিন্তু এখন আমার কাল্টিভেশন এখনও কম, তাই আমি এটাকে পুরোপুরি ব্যবহার করতে পারি না। তারপর সে বেইবেইকে জিজ্ঞেস করে, ক্লিয়ার স্কাই সেক্ট থেকে কি কোনো খবর এসেছে আর ইউভাটং কি জ্ঞান ফিরে পেয়েছে? বেইবেই বলে, দুঃখের বিষয়ে আমরা এখনও তার কোনো খবর পাইনি, কিন্তু তার থেকেও বড় সমস্যা তৈরি করেছে সানমুন এম্পায়ার। টিয়েন রেন সোল ফাইটিং কম্পিটিশনে আসা সোল মাস্টার্সদের বন্দী করে ফেলেছে, যার ফলে পুরো কন্টিনেন্ট জুড়ে ওয়ার শুরু হবার আশঙ্কা তৈরি হয়েছে। এরপর সে ইউহাওকে নিয়ে সিগট প্যাভিলিয়নের দিকে যেতে থাকে।
ঠিক তখন টিয়ান ইউহকে তার কনসাসনেস প্লেসে ডেকে তার কাল্টিভেশনের প্রশংসা করতে শুরু করে। বিংবিং বলে, তুমি হেভেন এবং আর্থের শক্তি ব্যবহার করে নিজের হাত পা আবার ঠিক করে ফেলেছ। এখন তুমি আমার ধারণার থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছ। ইউহা বলে, তাহলে তোমরা দুজন অবশেষে জেগে উঠেছ? দুঃখের বিষয়, নিয়াংল ভ্যালিতে যাবার পর আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি। টিয়ান বলে, আমি বিংবিংয়ের সাথে একটা পরীক্ষা দিতে চাই, যাতে সে আমার ভালোবাসার কথা বুঝতে পারে। বিংবিং ইউহাকে বলে, তোমার সোল পাওয়ার খুব শীঘ্রই ব্রেক থ্রু করে পরবর্তী স্তরে পৌঁছাবে, তাই ভালো হবে তুমি দ্রুত নিজের জন্য একটি নতুন সোল রিং খুঁজে নাও। ইউহা বলে, সুইচার টাইপ সোল বিস্ট খুঁজে পাওয়া খুবই কঠিন, তাহলে এত দ্রুত আমি সোল রিং কোথায় পাব? বিংবিং বলে, সানমুন এম্পায়ারে এমনই এক সোল বিস্ট আছে যাকে ইভিল আই টাইরেন্ট বলা হয়। সে অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত ইভিল। হাজার হাজার বছর আগে ইভিল আই টাইরেন্ট ক্ল্যানের নেতা ইভিল আই টাইরেন্ট কিং স্টারডো ফরেস্টে এসেছিল। টিয়ান বলে, সেই সময় আমাকেও স্টারডো ফরেস্টের সোল বিস্টদের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। সেই সময় ইভিল আই টাইরেন্ট কিং গোল্ডেন আইড ব্ল্যাক ড্রাগন কিং দ্বিতীয়ানের সাথে ফাইট শুরু করেছিল। তারা টানা 3 দিন এবং 3 রাত ধরে লড়াই করতে থাকে, কিন্তু দ্বিতীয়ান ছিল অত্যন্ত শক্তিশালী, আর ইভিল আই টাইরেন্ট কিংও হার মানতে রাজি ছিল না। শেষ পর্যন্ত সে নিজের শরীর এক্সপ্লোড করে স্টারডো ফরেস্ট ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফরেস্টের মাঝখান থেকে একটি রহস্যময় কণ্ঠস্বর শোনা যায়। সেই আওয়াজ শুনে ইভিল আই টাইরেন্ট কিং নিজেকে এক্সপ্লোড করেনি এবং চুপচাপ স্টারডো ফরেস্ট ছেড়ে চলে যায়। টিয়ান এতে খুব অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, স্টারডো ফরেস্টের দ্বিতীয়ানের থেকেও বেশি ভয়ঙ্কর কি থাকতে পারে, যার ভয়ে ইভিল আই টাইরেন্ট কিং কিছুই করল না? এরপর সে সি গড পেভিলিয়ানে পৌঁছে যায়। সাহসে সবাইকে সান মুন এম্পায়ারের মানচিত্র দেখিয়ে বলে যে সব বন্দীদের সানরাইজ সিটিতে রাখা হয়েছে। কাইমে বলে, সেই বন্দীদের মধ্যে বিভিন্ন সেক্টের অনেক ইয়াংস্টার্স রয়েছে, যাদের ওপর পুরো সোল ওয়ার্ল্ডের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি তাদের কিছু হয়ে যায় তাহলে দৌলো কন্টিনেন্ট ধ্বংস হয়ে যাবে। সান মুন এম্পায়ার পুরো সানরাইজ সিটি বন্ধ করে দিয়েছে এবং চারদিকে গার্ডস নজরদারি করছে। সে বলে, আমি নিশ্চিত করে বলতে পারি যে হোলি স্পিরিট সেক্টের ইভিল সোল মাস্টার্সরাই বন্দীদের পাহারা দিচ্ছে। সানমুন এম্পায়ারের পদ্ধতি আমাদের ধারণার থেকেও অনেক বেশি নিষ্ঠুর। এল্ডার জুয়ান বলেন, শ্রেক একাডেমি সব সোল মাস্টার্সদের হোলি ল্যান্ড। এখন যখন শত শত সোল মাস্টার্স সানরাইজ সিটিতে বন্দী, তখন আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। যাই হোক না কেন, আমাদের তাদের উদ্ধার করতেই হবে। ইউভাও বলে, সোল মাস্টার্সদের বাঁচাতে হলে আমাদের টিন রেনকে ধোঁকা দিতে হবে। শ্রেক একাডেমির একটি শক্তিশালী দল সানমুন এম্পায়ারের বর্ডারে গিয়ে আক্রমণ করবে, যাতে পুরো আর্মির দৃষ্টি তাদের দিকে চলে যায়। আর অন্যদিকে আমি টাং সেক্টের টিম নিয়ে সমুদ্রপথে সানরাইজ সিটিতে ঢুকে বন্দীদের উদ্ধার করব। আমার সাথে থাকবে সানশি, জুচেন, ইয়েগুই এবং কিউ। ইউভাও টিমের কথা শুনে সব এল্ডার্স অবাক হয়ে যায়। ওয়ারিড এল্ডার জুয়ান বলেন, মাত্র 6 জনের টিম নিয়ে যাওয়া খুবই বিপজ্জনক হবে। যদি সানমুন এম্পায়ার তোমাদের সম্পর্কে জানতে পারে, তাহলে তোমরা জীবিত ফিরে আসতে পারবে না। আমি তোমাকে এত বড় বিপদে ফেলতে পারি না। কনফিডেন্ট ইউবাও বলে, যদি আমরা কম লোক নিয়ে নিজেদের ছদ্মবেশ বদলে যাই, তাহলে কেউ আমাদের চিনতে প্রবেশ করতে পারবে না এবং আমরা সহজেই সানরাইজ সিটিতে পৌঁছে যাব। কিন্তু যদি আমরা বেশি লোক নিয়ে যাই, তাহলে সবার জীবনই বিপদে পড়বে। আমি একাডেমির পক্ষ থেকে নির্বাচিত এক্সট্রিম সোলজার। কেটো আর জুচেন সানমুন এম্পায়ারেই জন্মেছে, তাই তাদের সাথে নিলে আমাদের সুবিধা হবে। তারা সোল টুলসও খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। সিনিয়র ব্রাদার সানশির ডিফেন্স খুব শক্তিশালী। ইয়েগুইয়ের কাছে হোলি এঞ্জেল মার্শাল উল আছে, যার সাহায্যে আমরা ইভিল সোল মাস্টার্সদের ধ্বংস করতে পারব। আর কিউ একমাত্র বন্দী যে সানমুন এম্পায়ার থেকে পালিয়ে এসেছে, সে আমাদের বন্দীদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আমি নিশ্চিত আমাদের টিম একসাথে বন্দীদের উদ্ধার করতে পারবে। অনেক চিন্তা করার পর এল্ডার শুয়ান ইউয়াভোর কথা মেনে নেন। তিনি বলেন, আমরা তোমাদের জন্য সানমুন এম্পায়ারের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখব, কিন্তু এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। তোমরা সবাই সাবধানে থাকবে, আমরা তোমাদের ফিরে আসার অপেক্ষা করব। এটা শুনে ইউয়াভো খুব আনন্দিত হয়। সে তার বন্ধুদের নিয়ে সেখান থেকে রওনা হয়। তখন G1 সেখানে এসে তাকে একটি স্টোরেজ টুল দেয়। এটাই সেই টুল যেটার ভেতরে ইউয়াভো আগে হিউম্যান নাইট সোল টুল চুরি করে রেখেছিল। G1 বলে, এই মিশন খুবই বিপজ্জনক। এর ভেতরে তাং সেক্টের সব পরিশ্রম লুকিয়ে আছে।
যদি তোমার দরকার হয় নির্দ্বিধায় এটা ব্যবহার করবে। তোমাকে নিরাপদে ফিরে আসতেই হবে। আমরা সবাই তোমার অপেক্ষা করব। ইউয়াভো বেইবেইকে জড়িয়ে ধরে, তারপর তার বন্ধুদের সাথে শিপে উঠে সানমুন এম্পায়ারের দিকে রওনা দেয়। পথে সে ইউয়াথংকে মনে করে ভাবে, আমি জানি না তুমি এখনও জ্ঞান ফিরে পেয়েছ কিনা, আমি জানি এই মিশন অত্যন্ত বিপজ্জনক হতে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে পৃথিবীর শত শত ইয়াং সোল মাস্টার্সদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। যদি এখন আমরা কিছু না করি তাহলে ভবিষ্যতে পুরো ডৌলুয়া কন্টিনেন্ট ইভিল সোল মাস্টার্সদের শাসনের অধীনে চলে যাবে। যেভাবেই হোক আমাকে টিয়ান রেনকে তার পরিকল্পনায় সফল হতে দিতে পারি না। কয়েকদিনের মধ্যেই ইউয়াভো এবং তার সঙ্গীরা সানমুন এম্পায়ারে পৌঁছে যায়। ইউয়াভো তার বন্ধুদের বলে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা তীরে পৌঁছে যাব। আমাদের দ্রুত নিজেদের ছদ্মবেশ বদলাতে হবে, যাতে গার্ডস আমাদের আসল পরিচয় জানতে না পারে। এল্ডার শুয়ান আর অন্যান্যরা বর্ডারে আক্রমণ শুরু করলেই আমরা বন্দীদের খোঁজা শুরু করব। মনে রেখো, কোনো অবস্থাতেই সানমুন এম্পায়ারের গার্ডসদের সাথে সরাসরি সংঘর্ষে জড়ানো যাবে না, না হলে আমরা সবাই মারা যাব। সবাই নিজেদের ছদ্মবেশ বদলে শিপ থেকে নেমে যায়। কেটো বলে, এল্ডার শুয়ান এবং অন্যান্য এল্ডার্সরা ইতিমধ্যেই সানমুন এম্পায়ারের বর্ডারে পৌঁছে গেছেন। তারা আক্রমণ করলেই টিয়ান রেন শ্রেক সিটিটা পাল্টা আক্রমণ করাবে। ইউয়াভো বলে, এ নিয়ে চিন্তা করার দরকার নেই, সিনিয়র ব্রাদার বেইবেই আর অন্যান্যরা শ্রেক সিটি রক্ষা করবে। আমাদের শুধু বন্দীদের উদ্ধার করে এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবতে হবে। এইদিকে এল্ডার শুয়ান অন্য এল্ডার্সদের নিয়ে সানমুন এম্পায়ারের বর্ডারে পৌঁছে যায়। তারা টেলিস্কোপ দিয়ে বর্ডারের নিরাপত্তা পর্যবেক্ষণ করে। দেখা যায় সেখানে অসংখ্য সোল টুলস এবং সোল ক্যাননস মোতায়েন করা হয়েছে। আকাশে স্যাটেলাইট সোল টুলস রয়েছে, যা কাউকে উড়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না। সানমুন এম্পায়ার সত্যিই যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। সানসা বলে, এখানে যত বেশি গার্ডস থাকবে, ইউহাও আর তার টিমের ওপর ঝুঁকি তত কম হবে। আমাদের ভয়ঙ্কর আক্রমণ করে পুরো সানমুন এম্পায়ারের আর্মির দৃষ্টি নিজেদের দিকে টানতে হবে। এল্ডার শুয়ান বলেন, তুমি ঠিক বলছো, আমাদের সানমুন এম্পায়ারের মনোযোগ নিজেদের দিকে নিতে হবে, যাতে ইউহাও আর তার সঙ্গীদের কিছু না হয়। এরপর তিনি সব এল্ডার্সদের নিয়ে বর্ডারে আক্রমণ শুরু করেন। সানমুন এম্পায়ারের আর্মি সোল টুলস ব্যবহার করে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু এল্ডার শুয়ান তার টাউটিয়ে ডিভাইন বুল মার্শাল ওয়ান ব্যবহার করে সব সোল টুলস ধ্বংস করে দেন। এই সুযোগে ইউহাও এবং তার বন্ধুরা বন্দীদের উদ্ধার করতে এগিয়ে যায়। আর এখানেই এই এপিসোডের সমাপ্তি হয়। তো বন্ধুরা, আমি জানি তোমরা আমার উপর অনেক রেগে আছো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে আমার কিছুই করার ছিল না। আসলে তোমরা জানো কিনা জানি না, ইদানিং আমাদের ওখানে অনেক বেশি ঝড় হচ্ছিল, সো এই কারণে কারেন্ট থাকছিল না। এখন বলতে পারো, ভাই আইপিএস তাহলে কি জন্য আছে? হ্যাঁ, আমি মানতেছি আইপিএস দিয়ে অনেকটাই কভার করা যায়, কিন্তু আমার এখানে হয়েছে অন্য আরেক সমস্যা। আসলে এই 2 দিনের মধ্যে 2 বার আমার ওয়াইফাইয়ের তার ঝড়ে ছিঁড়ে গেছিল। সো আশা করছি তোমরা এখন বুঝতেই পারছো আমি কেন ভিডিওটা দিতে পারি নাই। এখন তোমরাই বলো, এখানে আমার কি কিছু করার ছিল? তবে হ্যাঁ, এই 2 দিন ভিডিও না দিয়ে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা দেখতে পারলাম। তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে, ভাই আপনি কি অসুস্থ হয়ে গেছেন? ভাই ভিডিও কেন আসতেছে না? ভাই বাড়িতে কোনো সমস্যা হয়েছে? আরও কয়েকজন তো বলতেছিল, ভাই আপনার উপর আমরা খুব রেগে আছি, ভিডিও কেন দিচ্ছেন না? সো এইসব কমেন্ট পড়ে সত্যি আমার অনেক ভালো লেগেছে। সো তোমরা চিন্তা করো না, আর যদি কোনো সমস্যা না হয় আমি আগের মতো আবার রেগুলার ভিডিও দিব। আর এর সাথে সুমাইয়ার আইডিতেও ভিডিও দেওয়া হয়নি, ওই একই কারণে। ও ভিডিও দিতে পারেনি কারণ ওর ভিডিও এডিট আমারই করতে হয়। সো আশা করছি এখন তোমাদের কাছে সব বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা যারা এখনও সুমাইয়ার চ্যানেল থেকে ঘুরে আসো নাই, তারা প্লিজ একবার গিয়ে ঘুরে আসো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর এছাড়াও আমি এন্ড স্ক্রিনে ভিডিও রেখে দিব, তোমরা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারো। যদি তার চ্যানেলের ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ও নতুন নতুন শুরু করছে, যদি তোমরা এখন ওকে একটু উৎসাহ না দাও তাহলে ওর কাজ করতে ভালো লাগবে না। আর হ্যাঁ, তোমাদের খুশি করার জন্য আমি ভিডিওটা 1 ঘন্টার করে দিচ্ছি। তোমরা যারা আমার উপর রেগেছিলে, আমি আশা করব তোমাদের সবার রাগ ভেঙে গেছে। সো ওকে গাইজ, আজকের জন্য এখানেই শেষ করছি। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।